আচ্ছা, এখানে তো অনেক কীটনাশক বা বালাইনাশক বিক্রেতা ভাইয়েরা আছেন। আপনাদের কাছ থেকে একটু শুনি যে এই সমসাময়িক সময়ে বা বর্তমান সময়ে আপনাদের কাছে ফার্মার্সরা কোন পোকার সংক্রমণটা নিয়ে বেশি আসছেন? বা কোন প্রকার আক্রমণটা বেশি হচ্ছে বলে আপনাদের মনে হচ্ছে? এটা যদি একটু আপনারা শেয়ার করতেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসলে জি, পোকার আক্রমণ বলতে এখন তো যে রোদের পরে রোদ বৃষ্টির মধ্যে তো সব ধরনের পোকারই আক্রমণ। বিশেষ করে আমি যদি দেখি পাতা বানানো পোকা আছে, মাজরা পোকা আছে। ওই ২ টা পোকারই আক্রমণটা বেশি দেখা যাচ্ছে, বিশেষ করে ধানের ক্ষেত্রে। আর ফলের মধ্যে তো ওই ফ্রুট ফ্রাই যে পোকাটা আছে, ফলের মাছি পোকা, এটার আক্রমণটা একটু বেশি। আর অন্যান্য রোগ তো আছেই। হ্যাঁ, এবার ধানে কিন্তু মাজরা পোকার আক্রমণটা খুবই বেশি দেখা গেছে। মানে খুবই বেশি। খুব বেশি এটা রিপোর্ট আসছে যে ধানে মাজরা পোকার সংক্রমণটা বেশি দেখা যাচ্ছে এবার। আর কেউ কিছু বলতে চান? কেউ যদি তার অভিজ্ঞতা শেয়ার করেন যে আপনাদের কাছে ফার্মার্সরা কোন প্রবলেমটা নিয়ে বেশি আসছে এই সমসাময়িক সময়ে? আমাদের এই ব্যাচে তো অনেক কীটনাশক বিক্রেতা ভাইয়েরা আছেন, ডিলার ভাইয়েরা আছেন। আপনারা যদি একটু শেয়ার করতেন আসলে। আমরা আজকে যেহেতু পোকা নিয়ে হচ্ছে পোকা শনাক্ত পদ্ধতি নিয়ে আমরা আজকে সেশন করব, তাই একটু শুনতে চাচ্ছিলাম আপনাদের অভিজ্ঞতা যে আপনারা কোন প্রবলেমটা বেশি দেখছেন, বা যদি ফার্মার্স কোনো ভাই থাকেন, কৃষক ভাই থাকেন বা উদ্যোক্তা ভাই থাকেন, তারাও বলতে পারেন যে তাদের জমিতে কোন পোকার সংক্রমণটা বর্তমানে বেশি হচ্ছে। যদি পোকার আক্রমণ বুঝতে না পারেন, সিমটমস গুলো বলতে পারেন যে কি দেখছেন আপনি আপনার জমিতে। আচ্ছা, আপনাদের যেহেতু কিছু বলার নাই, আপনারা কেউ কথা বলছেন না। আসলে কথা বললে, শেয়ার করলে হচ্ছে বেশি ভালো শেখা যায়। হ্যাঁ, শুধু চুপ করে শোনার থেকে কথা বলতে হবে। কথাও বলতে হবে। আমরা এখানে আপনাদের থেকে আমরা শিখবো, আমাদের থেকে আপনারা শিখবেন, এটাই শেয়ারিং আরকি। নলেজ শেয়ার করব আমরা। তো যাই হোক, আমরা আজকের সেশনে চলে যাচ্ছি। আজকের সেশনের আলোচ্য বিষয় বললাম। আজকের ৮ম সেশন। আমাদের আজকের সেশনের আলোচ্য বিষয় হচ্ছে পোকার আক্রমণ, সেটা শনাক্ত, পোকামাকড় শনাক্ত পদ্ধতি আমরা জানবো। এবং আজকে আমাদের সাথে প্রশিক্ষক হিসেবে আছেন ই-কৃষি ক্লিনিকের সিইও কৃষিবিদ মোহাম্মদ মুমিন সরকার ভাই। ভাই ইতিমধ্যে যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ভাই, আশা করছি আমাকে শুনতে পাচ্ছেন। মোমিন ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? আমরা আপনাকে শুনতে পাচ্ছি না। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আমি শুনতে পাচ্ছি। আমাকে শুনতে পাচ্ছ? জি ভাই, এখন শোনা যাচ্ছে। আচ্ছা। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা মনে হয় অলরেডি 9টা 9 বেজে গেছে। আমরা শুরু করতে পারি। আসসালামু আলাইকুম। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের সেশনে যুক্ত হওয়ার জন্য। অনেকেই যুক্ত হয়েছেন, তো উপস্থিতি একটু কম দেখা যাচ্ছে আজকের সেশনে মনে হচ্ছে। অনেকেই মনে হয় জয়েন করেননি। সো আমরা আর দেরি করার সুযোগ নেই, আমরা শুরু করে দিচ্ছি। আজকে আমাদের যে সেশন সেটি হচ্ছে পোকামাকড় শনাক্ত পরিচিতি। আসলে আমরা এতদিনে অনেকগুলো বিষয়ে ফসলের পোকামাকড় আমরা চিনেছি, তো সেগুলো সম্পর্কে আরেকটু বিস্তারিত জানার আমরা চেষ্টা করব। যেহেতু আমরা হয়তো ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা দেখি যে এটার জন্য এই ব্যবস্থাপনা, কিন্তু সেই পোকাটা যদি সঠিকভাবে চিনতে না পারি বা সেটা যদি বুঝতে না পারি, তাহলে কিন্তু আমাদের ব্যবস্থাপনাটা সঠিকভাবে হবে না। হ্যাঁ, যে তারপরে অনেকেই ইতিমধ্যে অনেকগুলো পোকা চিনে ফেলেছেন। আমরা আরেকটু জানার চেষ্টা করব যাতে আর একটু আপনাদের পরিচিত হন আরো ভালোভাবে, এমন জিনিসগুলো জানতে পারেন। এটা আসলে কেন দরকার সে বিষয়ে জানতে আমরা আলোচনা করব। পাশাপাশি আজকের যে শনাক্তকরণ ক্লাস, আশা করি এর পর থেকে আপনাদের এই প্রকাশ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না বলে আমি আশাবাদী। প্রথমত বিষয় যে আমি যেটা বলতে চাই যে আসলে আমাদের শনাক্তটা কেন জরুরি। হ্যাঁ, তো আমি একটা কথা বলেছি যে আজকের যে বিষয় যে শনাক্ত এবং পরিচিতি,
যে আপনি যখন একটা সমস্যার সমাধান করতে যাবেন, তো সেক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে আপনাকে সমস্যা নির্ণয় করা। আমরা কি করি, আমরা যখন ফসল চাষাবাদে যাচ্ছি বা যারা কীটনাশক ভাইরা আছেন, বিক্রেতা ভাইয়েরা আছেন, তারা কি করেন, তারা কিন্তু কথা শুনে অনুমান নির্ভর একটা পরামর্শ দিয়ে দেন। এখন সেক্ষেত্রে কিন্তু ওরকম নাও হতে পারে। কারণ অনেক সময় দেখা যায় একটা সবসময় সবকিছু মানে মিলে যায় না, অনেক জিনিসই থাকে সেটা সঠিক নির্ণয় করা অনেক কঠিন। হ্যাঁ, কিন্তু আমরা কি করতেছি, দিয়ে দিচ্ছি। এটা দুটো সমস্যা, লাভ এবং অসুবিধা দুটোই আছে। একদিকে হচ্ছে যে হ্যাঁ আমি দিচ্ছি, একটা একটা কাজ হবেই, কিন্তু আমাদের যেটা উচিত যে আগে সঠিকভাবে নির্ণয় করে দেন হচ্ছে সঠিক একটা পরামর্শ দেওয়া। কিন্তু আমরা আসলে এই জায়গাটা ভুল করি। হ্যাঁ, আসলে আমরা হয়তো একভাবে দিয়ে আসছি, কিন্তু আপনি যখন সঠিকভাবে একটা পরামর্শ দিবেন এবং কৃষক ভাই নিবে, তখন কিন্তু দুজনের জন্য লাভ। এক, সঠিক পরামর্শ নেওয়ার কারণে সে কিন্তু কৃষক কিন্তু সঠিক একটা পরামর্শ পেলো এবং একই সাথে সঠিক ফলাফল পাবে ভালো। কারণ আপনি যখন সঠিকভাবে নির্ণয় করে দিচ্ছেন, তাহলে আপনার একটা কিন্তু ক্রেডিট বেড়ে গেল যে না, এই জায়গা থেকে আপনি একজন কৃষক সঠিক পরামর্শ পায়। দ্বিতীয়ত হচ্ছে যে তার খরচ কমে যাবে, কারণ আপনার যখন একটা সমস্যার ক্ষেত্রে সঠিক ব্যবস্থা নিচ্ছেন, ঠিক কিন্তু কিন্তু পরবর্তীতে আর, কারণ ভুল পরামর্শ আমরা যখন নেই তখন কিন্তু কাজ করে না, তখন দেখা যায় কাজ হয় না, আবার আপনার কাছে আসতেছে বা আবার যাচ্ছে, তখন কিন্তু কৃষক কিন্তু বলে যে না, এর কাছে পরামর্শ নিয়ে লাভ হয় না, কারণ এর কোনো যা দিয়ে কাজ হয় না। সেজন্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ, কৃষকের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমন কীটনাশক বিক্রেতা যারা আছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ যে আমাদের সঠিকভাবে সমস্যা নির্ণয় করা। এখন আমরা কিভাবে সমস্যা নির্ণয় করব সেই বিষয়ে আলোচনা করা এবং কিভাবে আমরা চিনবো সেটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। প্রথমত যে বিষয়টা আপনাদের সামনে রেখেছি সেটি হচ্ছে যে একটা গাছের, হ্যাঁ, আমরা একটা গাছ থেকে ভালো ফলন কখন পাবো, যখন সেটি আমাদের গাছ সুস্থ থাকবে। কিন্তু এই গাছকে সুস্থ রাখতে যে বাধাগুলো সম্মুখীন মানে রাখতে চেষ্টা করি আমরা, কিন্তু যে বাধাগুলো আমাদের আসে সেই বাধাগুলোকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। তার মধ্যে একটা হচ্ছে পোকামাকড়, এছাড়া রয়েছে রোগ, আরটা রয়েছে পুষ্টির ঘাটতি, এছাড়া রয়েছে শারীরবৃত্তীয় বা প্রাকৃতিক ঘটনা, যেমন এই যে জ্বর হচ্ছে, বৃষ্টি হচ্ছে, পানি হচ্ছে, গাছ মরে যাচ্ছে। এগুলো ঘটনা কিন্তু গাছের বৃদ্ধি বা স্বাভাবিক যে আহ বাড়বে সেটাকে একটা ব্যাঘাত ঘটায়। তার মানে এই 4টা ঘটনা বা 4টা যে বিষয় আপনারা যদি সমাধান করতে পারেন, এগুলো থেকে গাছকে মুক্ত রাখতে পারেন, তাহলেই কিন্তু একটা গাছের ভালো বৃদ্ধি হবে, গাছ সুস্থ থাকবে এবং গাছের ভালো ফলন দেবে। কিন্তু আমাদের এই বাধাগুলো আমাদের সবচেয়ে বড় সমস্যা। আর এই বাধাগুলোর জন্যই দেখেন যত পরিমাণ আমাদের যত চিন্তার বিষয়, পোকামাকড়ের কারণে, রোগের কারণে, তার মধ্যে সবচেয়ে মারাত্মক হচ্ছে রোগ। কারণ রোগের কারণে পুরো জমি একদম নষ্ট হয়ে যেতে পারে মাত্র কয়েকদিনের মধ্যে। সেই জন্য দেখেন এই রোগটা আমি কি করছি, তো লাল করে রাখছি আর কি। আচ্ছা, তার মানে আমরা বুঝতে পারছি যে আমাদের গাছের বা একটা ফসলের ক্ষেত্রে সমস্যা কয় ধরনের, 4 ধরনের। আশা করি একটু পরে ধরলে আপনারা পারবেন। 4টা বিষয় মাথায় রাখতে হবে, হ্যাঁ। আচ্ছা, তাহলে এবার আমাদের যে আজকে আলোচনা 4টা সমস্যার মধ্যে পোকামাকড়ের মধ্যে আলোচনার বিষয়, তাহলে আমরা পোকামাকড় নিয়ে আলোচনা শুরু করি। যে আমরা আসলে পোকামাকড়ের সাথে সবাই বেশিরভাগই পরিচিত, কিন্তু হয়তো ওইভাবে জানি না বা বিস্তারিত আসলে হয়তো দেখি না, হয়তো জানি এটার জন্য এটা দিলে কাজ করে, এইভাবেই হয়তো আমরা বেশিরভাগ ব্যবস্থা বা পত্র আমরা দিয়ে থাকি। বা বলে দেই এটা দেন, এটা স্প্রে করেন, আসলে এটা কাজে লাগে, কিন্তু অনেক সময় দেখা যায় কিছু কিছু জটিল সমস্যা আছে, সেক্ষেত্রে আসলে কাজ হয় না। এবং কাজ না হওয়ার কারণ, যেটা শুরুতে শাহনাজ বলছিলেন যে মাজরা পোকা দমন হচ্ছে না, সেটা বিষয়ে আমি আলোচনা একটু করবো শেষের দিকে। আচ্ছা, প্রথমত বিষয় যে এই যে পোকা, প্রথমে আমরা বলেছি শনাক্ত করা মানে পোকা চেনা, আসলে এটা আমার কেন দরকার বা আমরা কিভাবে করব। হ্যাঁ, যদিও আমরা এই জিনিসগুলা এমনি সহজে বুঝতে পারি, যেগুলো সহজে বুঝি সেগুলো তো আসলে কোনো শেখার বিষয় না, সেটা আপনারা পারেন, কিন্তু কিছু কিছু সময়ে কিন্তু আমাদের সমস্যার সম্মুখীন হতে হয়, আমরা বুঝতে পারি না আসলে এটা কি পোকা, না এটা রোগ, না গাছের অন্য কোনো সমস্যা। সেজন্য যে সহজ যে পদ্ধতিগুলো রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা শনাক্ত করতে পারি, তার মধ্যে আমরা কয়েকটা উপায় রেখেছি, যেগুলো আপনারা অনেকেই এগুলো খেয়াল করেন। তারপর আমি রেখেছি আবার যাতে আপনারা যারা নতুন একদম কৃষিতে আছেন তারা যাতে বুঝতে পারেন, কারণ এখানে অনেকেই আছেন আমি জানি যারা কৃষিতে একদমই নতুন। তো যারা পারেন আগে থেকে তাদের জন্য মনে হবে যে এগুলো তো একদমই সহজ। হ্যাঁ, সেই জন্য সবার জন্যই রাখা। তাহলে আমরা শনাক্ত যদি করতে যাই, আমরা কয়েক ধরনের বিষয় খেয়াল করব। কি কি বিষয়? এক, সেই পোকাটা যদি গাছ আক্রমণ করে সে খাবে বা ক্ষতি করবে, এটা একটা বিষয় খেয়াল থাকবে। তার মল বা বর্জ্য, সে যখন খাবে সেখানে সে মল ত্যাগ করবে। তারপরে বডিতে সরাসরি পোকাও আমরা দেখতে পারি, অথবা এর ক্ষতিকর প্রভাব সেটাও আমরা দেখে বুঝতে পারি। মানে এই বিষয়গুলো যে বললাম, এটা অনেকে বুঝতে অসুবিধা হতে পারে, এগুলো আবার কিভাবে খেয়াল করব, এই জন্য আমি ছবি রাখছি। দেখেন, 1 নম্বর বিষয়, এই যে ছবিটা আছে প্রথমে,
এই যে প্রথম ছবিটা, এটা কি আমরা দেখতে পাচ্ছি পাতাগুলো একদম সিদ্ধ করে ফেলছে, হ্যাঁ, ঝাঁঝরা করে ফেলছে। তার মানে কি এটা খাওয়ার ধরন বা ক্ষতি দেখে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে আমাদের পোকার আক্রমণ। তারপরে কি দেখবো, মল বা বর্জ্য, হ্যাঁ, এই যে দেখেন খাইছে, খাওয়ার পর এখানে কি করছে, এরকম বর্জ্য ত্যাগ করছে, মল ত্যাগ করছে, হ্যাঁ। তাহলে দেখে বুঝতে পারবো এখানে পোকার আক্রমণ করছে। সরাসরি কি করতে পারি, আমরা পোকাও দেখতে পারি। দেখা যাচ্ছে তো স্লাইড সবার নাকি? মেসেজ অপশনটা অ্যালো করে দাও তোমরা যারা যারা আছো টিমে, যাতে কারো অসুবিধা হলে বলতে পারি, হ্যাঁ। জি ভাই, স্লাইড আচ্ছা, দেখা যাচ্ছে ভাই, সমস্যা নেই। ওকে। আর এখানে অ্যাক্সেসটা দিয়ে দিলে সবার জন্য সুবিধা হবে, কারো যদি কোনো বুঝতে অসুবিধা হয় চাইলে লিখতেও পারবে। আচ্ছা, যেটা বলছিলাম যে এখানে আমরা মল বা বর্জ্য দেখেও আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এখানে পোকার আক্রমণ করছে। কারণ অনেক সময় দেখা যায়, ধরেন আপনাদের সহজে দেখতে পাচ্ছি, দেখে চিনতে পারতেছি, অনেক সময় দেখা যাবে আর চেনা যায় না। তো সেই জন্য জিনিসগুলো রাখা, যে এই জিনিসগুলো আমরা খেয়াল করে বুঝতে পারবো এখানে পোকার আক্রমণ আছে। আচ্ছা, তার পরবর্তীতে ক্ষতিকর প্রভাব, এটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে দেখেন যে এখানে পোকা আক্রমণ করার কারণে পাতাগুলো বাঁকা হয়ে গেছে বা ফল বাঁকা হয়ে যায়, এইরকম লক্ষণগুলো আমরা বলতেছি ক্ষতিকর প্রভাব। তার মানে এই যে চারটা বিষয় আমি রাখছি, চারটা বিষয়, যেমন বেগুনের মধ্যে কি দেখতে পাচ্ছি, সিডও দেখতে পাচ্ছে, ক্ষতিকর প্রভাব, সিদ্ধ করে ফেলছে, এখানে আবার মলত্যাগ করছে। সো এইগুলো দেখে আমরা কি বুঝতেছি যে এটা হচ্ছে পোকার আক্রমণ। আচ্ছা, তারপর আমি যদি যাই, আসলে আমাদের এই যে পোকা শনাক্ত কথা বলতেছি, এগুলো তো আপনারা অনেকে মনে করেন এগুলো তো আমরা দেখি, এগুলো তো আমরা জানি, তাই না? এগুলো তো আমরা খেয়াল করে গেলেই, কেন জরুরি আসলে এটা? এক নম্বর বিষয় হচ্ছে যে যে আসলে এগুলো জানা সত্ত্বেও কিন্তু আমাদের যেটার জন্য গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সঠিক বালাইনাশক নির্বাচন করা। কারণ এখানে যদি আমি একটু বলি, এখানে কিন্তু এক ধরনের পোকা আক্রমণ করে নাই। এখানে এখানে এক ধরনের পোকা, এটা আরেক ধরনের পোকা, এখানে এক ধরনের, এটা আরেক ধরনের, এটা আরেক ধরনের। তার মানে আপনি কোন ধরনের পোকার জন্য কোন ধরনের কীটনাশক দিবেন সেটা নির্ভর করবে এই বিষয়গুলোর উপরে। আপনি যদি মনে করেন সবই তো পোকা দিয়ে দিলাম একটা, তা কিন্তু না। এটা আমাদের একটা বড় শিখার বিষয় আজকে, যে আমরা তো এগুলো জানি যে ক্ষতি করতেছে, চিনতে পারি, কিন্তু আমাদের কেন জরুরি সেটা একটু মাথায় রাখেন। সেটা হচ্ছে সঠিক বালানাশ নির্বাচন করা। কারণ এক এক ধরনের পোকার জন্য এক এক ধরনের কীটনাশক। সেজন্য দেখবেন শত শত গ্রুপ চলে আসছে কীটনাশকের জন্য, কাজ করতেছে না বা কাজ করতেছে, এবং একাধিক গ্রুপ রাখা হয়েছে। কারণ এই যে পোকার ভিন্নতা, তাহলে আমরা একটু দেখি পোকার ভিন্নতা গুলো আসলে কোথায়। এই পোকার ভিন্নতার মূলত হচ্ছে তার ধরনের উপরে। কিভাবে কি কি ধরন আছে, যেমন খেয়াল করেন, ইংরেজিতে লেখছি আর বাংলাতে আমি বলে দিচ্ছি, সমস্যা নাই। এটা হচ্ছে তার ক্ষতির ধরন, তার মুখের আবরণ, সে কিভাবে গাছটাকে খায়, কিভাবে আক্রমণ করে, এর উপর ভিত্তি করে। যেমন রয়েছে চিউইং টাইপ, হ্যাঁ, যারা হচ্ছে কি পাতা চিবাই চিবাই খায়, যেমন দেখাইছি প্রথমে সিদ্ধ করে ফেলছে, একটা পাতা একদম কেটে ফেলে। আরটা আছে কি কেটে ফেলে, যেমন গাছ কেটে ফেলে, গোড়া দেখবেন আলু গাছ, ভুট্টা গাছ কেটে ফেলে, কাটিং টাইপ। এছাড়া আছে কি ফল সিদ্ধ করে, দেখাইছি বেগুনের ক্ষেত্রে, আগে ছবি দেখাইলাম। এরা কি করে, ফল সিদ্ধ করে ফেলে, কাণ্ড সিদ্ধ করে ফেলে, যে মাজরা পোকা, হ্যাঁ, মাজরা পোকা তো কাণ্ড কেটে দেয়, একদম সিদ্ধ করে ফেলে। তার পরবর্তীতে রয়েছে কি সাকিং টাইপ, যেটা বলতেছে, এটা আসলে রস চুষে খায়। ওই শেষের যে ছবিটা ছিল মরিচের, এটা কিন্তু পাতা কাটেও না, মানে হচ্ছে সিদ্ধও করে না, এটা কি করে, এটা কি করে, রস চুষে চুষে খায়। তার মানে দেখেন, একটা কোনোটা কি করতেছে, সিদ্ধ করতেছে, কোনোটা আবার পাতা উপরের আবরণ খেয়ে ফেলতেছে, কোনোটা আবার হচ্ছে রস চুষে খাচ্ছে। কারণ পোকার ধরন কত ধরনের। আর একটা নাম আছে বাহক পোকা, যেটাকে বলা হয় ইংরেজিতে ভেক্টর। এটাকে বাহক পোকা বলতে এই ধরনের যারা ভাইরাস ছড়ায়। যে দেখবেন অনেকের জমিতে এখন কি দেখা যাচ্ছে, মোজাইক ভাইরাস দেখা যাচ্ছে, বেগুনের জমিতে কথাই নাই, অবস্থা খুবই খারাপ। কারণ এইগুলো কিন্তু পোকার মাধ্যমে হয়। তার মানে আমাদের বুঝতে হবে কোন পোকা আক্রমণ করছে, সেই পোকার জন্য কোন ধরনের কীটনাশক কার্যকর সেটা আমাদের জানতে হবে। এই জন্যই আমাদের পোকা শনাক্ত করা খুবই জরুরি। আচ্ছা, তাহলে এবার আমরা একটু দেখি যে আসলে আমাদের কত ধরনের ক্ষতি হইতে পারে। দেখেন এখানে আহ এটা একটা গাছ, এটা কি গাছ আর এটা কি গাছ, তাহলে এখানে কি দুইটা গাছ আছে, হ্যাঁ, দুইটা কি একই রকম নাকি ভিন্ন? ভিন্ন। চাইলে কেউ বলতে পারেন। একটা পাতাকপি পুঁইশাক বাঁধাকপি আর আর একটা হচ্ছে পাতাকপি। প্রথম একজন বাঁধাকপি বলেন, আর হ্যাঁ। হচ্ছে লাউ বা শসা। আচ্ছা, তা আপনারা বলেন তো দেখি এখানে কোন পোকার আক্রমণ হয়েছে, কোনটা দেখি, কেউ পারেন কিনা? এটা হচ্ছে বিটল পোকা। আচ্ছা, বিটল পোকা। ম্যাপ ম্যাপ দ্বিতীয়টা পোকা। কি বিটল পোকা? দ্বিতীয়টি লেদা পোকা স্যার। আচ্ছা,
তাহলে প্রথমটা হচ্ছে বিটল পোকা, আপনাদের শশা ক্লাসে আলোচনা করছিল, হ্যাঁ, একদম ঝাঁঝরা করে ফেলে, পাতাগুলোকে কেটে ফেলে। আর দ্বিতীয়টা হচ্ছে লেদা পোকার আক্রমণ, যেটাকে বলা হয় ক্যাটারপিলার। এরা কি করে, যে পাতাকপি সামনে আসতেছে, হ্যাঁ, দেখবেন পাতাগুলো একদম খেয়ে ফেলতেছে। তার মানে দুই ধরনের পোকা, ধরন একই, দুইটাই পাতা ছিদ্র, কিন্তু এখানে দুই ধরনের পোকা আক্রমণ করছে। তো এই জন্য ব্যবস্থাপনাও কিন্তু ভিন্নতা আছে কিছুটা। আমরা যখন ভিন্ন আলোচনা করবো তখন আমরা এখানে বলবো। তো এটা হচ্ছে এক ধরনের ক্ষতি। আর এক ধরনের দেখেন ফল ছিদ্রকারী পোকা। তো এখানে এক ধরনের ফল ছিদ্রকার পোকা এক ধরনের, এটা আরেক ধরনের। তো আপনারা কি দুইটা কি একই রকম না ভিন্ন, বলেন দেখি আপনারা? ভিন্ন স্যার। ভিন্ন। তাহলে এখানে ব্যবস্থাপনা কিন্তু বেগুনের যে বীজ দেন বা টমেটোর যে বীজ দেন সেটা কম পাওয়ার দিলে চলবে, কিন্তু ওইটা দিয়ে কিন্তু বেগুনের পোকা ধরে না। অনেকেই বেগুনের সাথে পোকাটা যুদ্ধ করতে হয়, সহজে কিন্তু পোকা দমন করা যায় না। তো দুইটা নামই কিন্তু ফল সিদ্ধ করতেছে, কিন্তু আমাদের কীটনাশক কিন্তু ভিন্ন ভিন্ন। বুঝতে পারছেন যে আসলে কেন আমাদের চেনা জরুরি, এই জন্য আলোচনা করা। এই যে একটা দেখেন, শুরুতে মানে এক ভাই বলতেছিলেন যে এই মাছি পোকার কথা বলতেছিলেন, এটা কিন্তু ফল সিদ্ধকারী পোকা। দেখেন কি হয়, সবার কমন সমস্যা, শসা লাগাবেন, দেখবেন সবার এই জমিতে সমস্যা দেখা যাচ্ছে, বিশেষ করে গরমে তো আরো বেশি হয়। হ্যাঁ, যেমন এখানে কি হয়েছে, শসা গাছটা বাঁকা হয়ে যাচ্ছে, শসাটা বাঁকা হয়ে গেছে, এবং মাঝখানে একটু কি হয়েছে, এটা দেখা যাচ্ছে যে কিছুটা, এই যে খেয়াল করেন আমি মাউসে দেখাচ্ছি, একটু লাল লাল কিছু দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা আসলে কি কর বের হয়ে গেছে এখান থেকে, এই দেখেন। পরবর্তী দেখেন এই যে করলাটা, এই করলাটা কি হয়ে গেছে, হলুদ হয়ে গেছে। হ্যাঁ, করলাটা ভাঙলে দেখা যাবে ভিতরে কি এরকম সাদা সাদা কিরা দেখা যাবে। আপনারা যারা ফোনে দেখতেছেন তারা কি করতে পারেন, দেখেন আপনাদের ফোনে ওই কালো কালো অংশের স্কিন, তার নিচে একটা বক্সের মতো আছে সাদা, হ্যাঁ, ওটার মধ্যে যদি চাপ দেন তাহলে আপনাদের স্কিনটা বড় হয়ে যাবে। চাইলে হাত দিয়ে স্কিনটাকে বড় করে, মানে 2 আঙ্গুল দিয়ে এটাকে ছোট বড় করা যায়, আপনারা মনে হয়তো অনেকে খেয়াল করেন নাই। চাইলে এটাকে বড় করে দেখতে পারেন, আমি যে ছবিগুলো দেখাই, চাইলে সেগুলোকে 2 আঙ্গুল দিয়ে যদি, যেহেতু সবাই স্মার্টফোনে দেখতেছেন, তারা আঙ্গুল দিয়ে একটু বড় করলে দেখবেন বড় হয়ে গেছে, ছোট করলে ছোট হয়ে গেছে। এই সুবিধাটা কিন্তু আছে। তাহলে আপনাদের ছবি, এই আমি যেটা দেখাচ্ছি, যে সামনে দেখাচ্ছে স্লাইডটা, এটা কিন্তু আপনাদের সামনে অনেক বড় হয়ে দেখাবে। আর জি, দেখা হয়। তাহলে সুবিধা হবে। অনেকে জানেন, আপনারা করেন আমি জানি, তারপরে যারা নতুন তাদের জন্য কষ্ট অসুবিধা হতে পারে, এই জন্য বলে দিলাম। যেটা বলছিলাম, যে আমরা অনেক সময় দেখি আমাদের ফলটা হলুদ হয়ে গেছে, হলুদ হওয়ার পর যখন আমরা ভাঙবেন তখন দেখবেন সাদা সাদা এরকম কিরা। আমাদের একটু বড় করে দেখেন এই ছবিটা, দেখেন এখানে সাদা সাদা কিরা দেখা যাচ্ছে। হ্যাঁ, এটাকে বলে লার্ভা। হ্যাঁ, তো এটা কিন্তু মাছি পোকার কারণে হয়। এই যে দেখেন, এ শুধুমাত্র শসা করলা না, শসা, করলা, ধুন্দুল, লাউ, মিষ্টি কুমড়া, চিচিঙ্গা, ঝিঙ্গা, কাকরোল, সবার ক্ষেত্রে এই একটাই পোকা ক্ষতি করে, এবং সবচেয়ে মারাত্মক পোকা হচ্ছে এটা। ওই একই পোকা কিন্তু আবার একই ধরনের পোকা, একই পোকা না একই ধরনের পোকা, কিছুটা পার্থক্য আছে। সেটা কিন্তু যে আমের ক্ষেত্রে ক্ষতি করে, দেখবেন সুন্দর আম কাটবেন, কাটার পরে দেখবেন ভিতরে এরকম পোকা, তার মানে এটা কি মাছি পোকা। আগেও দেখেছি ফল ছিদ্রকারী পোকা, এখনো দেখালাম ফল ছিদ্রকারী পোকা, কারোর সাথে কারোর কিন্তু কোনো মিল নাই। এক একটা আমরা নামই বলতেছি একই, কিন্তু পোকার ধরন হচ্ছে ভিন্ন, ব্যবস্থাপনাও কিন্তু আমাদের ভিন্ন। এই জন্যই আসলে পোকা চেনাটা আপনাদের নিয়ে আজকে আলোচনা, যাতে আপনারা সঠিকভাবে পোকা চিনে সঠিক ব্যবস্থা নিতে পারেন। আচ্ছা, এখানে ফল ছিদ্রকারী পোকা 8টা ধরন দেখায়, যেমন এটা কিন্তু মরিচে ফল ছিদ্রকারী পোকা, এটা কিন্তু আরেক ধরনের। আচ্ছা, দেখি এটা কেউ বলতে পারে কিনা, বলেন তো এটা আসলে কিসের পাতা বা কোন ফসল, এবং এই পোকার নাম কি, কারো ধারণা আছে কিনা? ভুট্টা লেদা পোকা। আচ্ছা, অন্য কেউ? কাটুই পোকা। কাটুই পোকা। আর কেউ? আর কেউ বলতে পারবেন যে ভুট্টা এই লেদা পোকা। আচ্ছা, আচ্ছা, আর কেউ, যে আমাদের দ্বিতীয় যে ছবিটা, এই পোকাটার নাম কি? কাটুই পোকা স্যার। কাটুই পোকা বলছেন। আচ্ছা, তো এখানে একটা পার্থক্য আছে, যদি ব্যবস্থাপনা আমরা অনেকে একইভাবে নিয়ে থাকেন, আসলে কাটুই পোকা না, এটা হচ্ছে ফল আর্মিওয়াম। যদিও কাটুই পোকা নামে আপনারা এটাকে বলে থাকেন, কিন্তু কাটুই পোকা হচ্ছে যেটা মাটির নিচে থাকে, কেটে দেয়, ওটাকে কাটুই পোকা বলে আসলে। হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে ফল আর্মিওয়ার্ম, এটা পাতা কেটে একদম সাবার করে ফেলে, এবং যেখানে খায় সেখানে মল ত্যাগ করে, এই দেখেন মল ত্যাগ করে রয়ে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে খুবই মারাত্মক, এবং এত পরিমাণ ক্ষতি করতে পারে, এটা মানে গত কয়েক বছরে এটা প্রচুর বেড়ে গেছে। শুধুমাত্র ভুট্টাতে না, এটা অন্যান্য ফসলেও দেখা যাচ্ছে, এত পরিমাণে পাতা কাটতে পারে।
ফল আর্মিওয়ার্ম যেটাকে বলা হয়। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে কত ধরনের পোকা হতে পারে, সেগুলো আমরা আজকে দেখলাম এবং জানলাম। তো এই পর্যন্ত যেগুলো বলছে, বুঝতে কার অসুবিধা আছে? যদি এই পর্যন্ত বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা আবার জিজ্ঞাসা করতে পারেন। না ঠিক আছে। আচ্ছা, এটা কিন্তু আপনাদের জাস্ট দেখাইলাম যে আমাদের যে পোকার ভিন্নতা হয়, বিভিন্ন যে ক্ষতি করে সেটা আপনাদের চিনাইলাম। এবার আমরা একটু ধরে ধরে আলোচনা করব কোন কোন ধরনের পোকা আক্রমণ করে। প্রথমে আমি যে পোকাটা রাখছি সেটাকে বলে আমরা চূষক বা শোষক পোকা। আমি প্রথমে কিন্তু বলছিলাম আমাদের যে পোকাটা ক্ষতি করে সেগুলো কিভাবে ক্ষতি করে। কোনটা রস চুষে খায়, যেটাকে বলা হয় আমরা ইংরেজিতে বলি সাকিং টাইপ। কোনটা আছে আবার দেখবেন কি কেটে ফেলে, কোনটা ফল ছিদ্র করে। সেই জন্য প্রথমে আমার যে আলোচনা আছে সেটা হচ্ছে শোষক পোকা। এই শোষক পোকাগুলো কিন্তু আবার বাহক পোকা হিসেবে কাজ করে, মানে কি এরা ভাইরাস ছড়ায়। দেখছেন কতটা মারাত্মক? এরা নিজেরা তো ক্ষতি করেই, পাশাপাশি আবার ভাইরাসও ছড়ায়। তার মানে এটা ঠিক মতো দমন করতে না পারলে আপনার জমির 12টা বাজায় দিবে। তাহলে আমরা খেয়াল করেন, আপনারা এটা অনেকে এগুলোর সাথে পরিচিত এবং দেখছেন, ব্যবস্থাও নিয়ে থাকেন। প্রথম যে সমস্যাটা, এটা কি গাছ বলেন তো দেখি? মরিচ। মরিচ গাছ। আচ্ছা, বলতে পারবেন এটা কোন প্রকার কারণে হয়? দেখার কোনো আইডিয়া আছে কিনা? এই থ্রিপস। আচ্ছা, একজন বলছে থ্রিপস। আর আর কেউ? এটা আমাদের মরিচের ক্ষেত্রে দুইটা সমস্যা কমন, মানে এটা হয়ই, মরিচ লাগাইলে হবে এরকম একটা অবস্থা। তার মধ্যে এটা হচ্ছে একটা, আর একটা কোন আছে আপনারা কি? হ্যাঁ, আচ্ছা, আর কি বলতে পারবেন যে আসলে মরিচের এই সমস্যাটা যে করে গেছে কেন? এটা মাকড়। আচ্ছা, একজন বলতেছে মাকড়, আরেকজন বলতেছে থ্রিপস। তাহলে তো ঝামেলা হয়ে গেল, তাই না? প্রথমটা হচ্ছে মাকড়ের জন্য থ্রিপস। এক ধরনের আর থ্রিপসের আক্রমণের লক্ষণটা হচ্ছে উপরের দিকে নৌকার মতো করে দিবে। আচ্ছা, তাহলে ঠিক আছে। ভাই এক ভাই বলতেছে নৌকার কথা, তো দেখি আমরা নৌকা আসলে আসে কিনা সেটা নিয়ে আলোচনা করব। এই যে সমস্যাটা, এটা কি আসলে এটা কি নৌকার মতো হয়েছে? হয় নাই। এটা কি না হয়ে এটা গেছে? হয় না। একদম ছোট ছোট হয়ে গেছে। এটা আমি যে সাদা মাছি বলছিলাম মাকড়ে এটা মাইট। কিন্তু আপনার ভাইরাস ছড়ায়। So, যখন ভাইরাস নিজের আক্রমণ করে প্রথমে তো ক্ষতি করলোই, আস্তে আস্তে ভাইরাস ছড়াবে। যখন ভাইরাস ছড়াই ফেলবে তখন গাছের অবস্থা একদম খারাপ হয়ে যাবে। এই পাতাগুলো দেখেন কিছুটা হলদে ভাব চলে আসছে, হ্যাঁ, মোজাইকের যে লক্ষণ চলে আসবে। পাতাগুলো আর বড় হবে না, যেটাকে বলা হয় গুচ্ছাকৃতি হয়ে যাবে, ভাইরাস যখন সাদা আক্রমণ হয়ে যাবে। আচ্ছা, শুধু তাই না, পরের ছবিটা খেয়াল করেন। এটাতে কিন্তু কি আছে, পাতাগুলো একদম কোঁকড়ে গেছে। এখানেও কিন্তু কি আছে, এখানে কিন্তু পোকা আছে। আমরা কি দেখতে পাইতেছি? আপনার তো না অনুমান করে বলতেছেন যে ভাই এখানে এটা সাদা হচ্ছে মাছি, থ্রিপস হইতে পারে, ঠিক আছে না? আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। তাহলে আপনি যদি নিশ্চিত হতে চান যে এখানে কোন ধরনের পোকা আক্রমণ করছে, আচ্ছা, যে ভাই একটু কথা বলছিলেন একটু মিউট করে রাখেন, হ্যাঁ, মাইকটা অফ করে নেন কষ্ট করে, তাহলে আমাদের আপনার সাউন্ডটা আমাদের কাছে আসবে না। আচ্ছা, তাহলে আমরা কি বলতেছিলাম যে এটা কিন্তু আমাদের এটা দুইটা কারণে হইতে পারে। এক, এটাতে হচ্ছে মাকড়ের কারণে আক্রমণ হইতে পারে, থ্রিপসের কারণে হইতে পারে, সাদা মাছির কারণে হইতে পারে। আবার ভাইরাস, যেহেতু পাতাটা আগাটা হলদে হয়ে গেছে, হলুদ হয়ে গেছে, ভাইরাসও শুরু হইতে পারে। তাহলে আপনি ব্যবস্থা নিবেন কোনটা? সবগুলো একবারে দিবেন? না, একবারে দিবেন না, এটা চেনার উপায় আছে। সেজন্য কি করতে হবে, আমাদের চিনতে হবে। সেই যেহেতু এটা অন্য দুইটা আমরা নিশ্চিত হতে পারি না, সেটা একটা চেনার উপায় বলে দেই। প্রথমত সাদা মাছিগুলো খুবই ছোট, হ্যাঁ, কিন্তু এদেরকে দেখা যায়। এদেরকে পাতাটা যদি আপনি একটু নাড়া দেন, হ্যাঁ, দেখবেন সাদা মাছি উড়ে চলে যাচ্ছে। অথবা পাতাটা যদি নিচে, পাতাটা যদি খোলেন, বিশেষ করে এগুলো পাতার নিচে থাকে, পাতার নিচে, এই যে শসার পাতাটা পাতার নিচে এটা যদি খুলে দেখেন, দেখবেন সাদা মাছি দেখা যাচ্ছে। অথবা আগার দিকে যদি আপনি একটু খোলেন পাতাটা, দেখবেন এখানে হলুদ হলুদ পোকা দেখা যাচ্ছে। যে হলুদ হলুদ ছোট ছোট পোকা দেখা যায় উকুনের মতো, হ্যাঁ, যারা মেয়েদের মাথায় বিশেষ করে উকুন থাকে, দেখবেন ওটা তো কালো হয় উকুন, কিন্তু এখানে হয় হলুদ, ওই উকুনের সাইজ একই রকম প্রায়। সো ওই রকম যদি আগার মধ্যে, এই যে শশা গাছের যে পাতাটা বিশেষ করে বলতেছি, আমি আপনার একটা ভিডিও দিয়ে দেবো, ওখানে আমি দেখাইছিলাম, ও ভিডিও আপলোড করা হয় নাই, দুঃখিত। ওটা হয়তো সুবিধা হইতো আপনার। এইখানে যারা দেখতে পাচ্ছেন যে হলুদ হয়ে গেছে, এর মাথাটা যদি খোলেন একটু কষ্ট করে এবং একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, দেখবেন হলুদ হলুদ পোকা দেখা যাচ্ছে। যদি হলুদ হলুদ পোকা দেখা যায়, বুঝবেন এটা হচ্ছে থ্রিপস। আর যদি সাদা পোকা দেখা যায়, তাহলে বুঝবেন এটা হচ্ছে সাদা মাছি। আচ্ছা, তার মানে আমি তিনটা জিনিস কুকরানো, তিনটাকে কুকরানো, কিন্তু তিনটার ক্ষতি ধরন ভিন্ন,
পোকার আক্রমণও ভিন্ন। তার মানে আপনাকে মাকড়ের জন্য হলে এক ধরনের কীটনাশক দিতে হবে, ছোট মানে যদি আমি সাদামাছি হয় তাহলে এক ধরনের, থ্রিপস হলে আরেক ধরনের। তার মানে এই জন্য আমাদের নিশ্চিত হইতে হবে যে আসলে কোন ধরনের পোকা আক্রমণ করছে। নিশ্চিত যদি কোনো না হওয়া যায় সেক্ষেত্রে ব্যবস্থা অবশ্যই আছে, কিন্তু আমাদের প্রথম কাজ হচ্ছে একটু দেখা যে আসলে পোকাটা কোন ধরনের। আচ্ছা, তো আমি একটা জিনিস দেখাই। তো এগুলো তো শোষক পোকার কথা বলতেছে, কিন্তু যারা রস চুষে চুষে খায়। তো এই যে সমস্যাটা এখন সিম আসতেছে, এই পোকাটা একটা ছবি একটু গোলা যদিও, কিন্তু দেখবেন যে যারা সিম চাষাবাদ করছেন বা করেন, যে সিমের পাতার নিচে পিঁপড়াও দেখা যায়, আর কালো কালো এরকম দেখাও যায়, সাদা সাদাও দেখা যায়। এটার নাম কেউ বলতে পারবেন কিনা? আমি নাম লিখে রাখি না, যদি কেউ আপনারা যদি জানেন। জাপ অ্যাফিড পোকা, অ্যাফিড জাপ পোকা। কেউ বলছে এফিড, কেউ বলছে অ্যাফিড। আচ্ছা, তার মানে আসলে এটা পুরো নাম কি আছে? আচ্ছা, আমি বলি যে আপনারা যারা এফিড বলছেন তাদেরটাও সঠিক, যারা জাপ পোকা বলছেন তাদেরটাও সঠিক। কারণ এফিড হচ্ছে ইংরেজি শব্দ, জাপ পোকা হচ্ছে বাংলা শব্দ। তো এই যে বিশেষ করে সিম যখন আসছে শীতের মধ্যে, হ্যাঁ, এই জিনিসটা খুবই দেখা যাবে। গ্রাম এলাকায় বলে মেন্দার ধরছে, মানে কিছু কিছু এলাকায় এটা আমরা পাইছি যে মেন্দারে ধরছে, আসলে মেন্দার না, এটা হচ্ছে জাপ পোকা। হ্যাঁ, জাপ পোকা যে জায়গায় খায় ওই জায়গায় মধু নিয়ে এটা নিঃসরণ করে, ওই জায়গায় পিঁপড়া যায়। জাপ পোকার সাথে এটা সম্পর্ক আছে, পিঁপড়া পর্বের সাথে সম্পর্ক আছে। এই পর্বের নাম কি বলতে পারবেন? এটার নাম কি? মিলিবাগ। এই জাতটা যদি সরিষা বা ধানে হয়, এটার জন্য কি যদি আমরা কীটনাশক দিই, তারপরে কি এটা যে মধুর মতো যে নির্যাস আসতেছে, বলতে এটা কি চলে যাবে না থাকবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এটা বলতেছি। আচ্ছা, আমি আগে একটু শুনে দেখি এটা কি বলতে পারেন কিনা। যে এই যে সাদা সাদা পোকা দেখা যাচ্ছে, হ্যাঁ, এই পোকাটার নাম একজনে বলছে, বাকিদের কাছে কি চিনেন এই পোকাটার নাম কি? মিলিবাগ স্যার, মিলিবাগ। আচ্ছা, এটা হচ্ছে মিলিবাগ। এটা বিশেষ করে পেঁপে এবং হচ্ছে আপনার কাঁঠালে পেয়ারা গাছে খুবই হয়, পেয়ারা সমস্যা গাছে। করে। পেয়ারাতেও আছে, আম, পেয়ারা, তারপরে হচ্ছে পেঁপে, এগুলোতে এই মিলিবাগ আক্রমণটা খুবই হয়। বর্তমানে কাঁঠালে দেখা যাচ্ছে জায়ান্ট মিলিবাগ, এটা আরো বড়। মানে এটা হচ্ছে এগুলো কি করে, দুটোই মধু নিঃসরণ করে এবং ওই জায়গায় পিঁপড়া যায়। এই জন্য দেখবেন পিঁপড়া এদের বন্ধু। হ্যাঁ, এদেরকে সাহায্য করে, পিঁপড়া এদের মধু দেয়, আর এরা কি করে, এদেরকে উড়ে টেনে টেনে তোলে। এখন কথা হইতেছে, ভাই প্রশ্ন করছেন যে তাহলে আমার এই যে মধু এটা কি সরে যাবে? আপনি যদি পোকা মেরে ফেলতে পারেন তাহলে মধু কোনো সমস্যা নাই। হ্যাঁ, ওটা এমনি এমনি নষ্ট হয়ে যাবে। তো আপনার আমাদের কাজ হচ্ছে পোকা মেরে ফেলা, জাপ পোকা মেরে ফেলা। যেমন জাপ পোকা মেরে ফেলতে পারি তাহলে কিন্তু দমন হয়ে যাবে। এখন কথা হচ্ছে যে এই যে মিলিবাগ যেটা আছে, আমরা তো কীটনাশক স্প্রে করলে এটা চলে যাবে, কিন্তু এটার আমরা দমন করবো কিভাবে? ঠিক আছে না? এটা তো স্প্রে করলে কিন্তু সহজে হয় না, কারণ এর উপরে মোমের আস্তরণ আছে। দেখেন, এই যে দেখতে পাচ্ছেন সাদা সাদা, এটা কিন্তু উপরে একটা মোমের আস্তরণ থাকে, মোটা, যে কারণে এটা সাধারণ কীটনাশক স্প্রে করলে সহজে মরে না। এই জন্য যেটা করতে হয়, প্রথমত যদি যাদের কীটনাশক কেনার সামর্থ্য না, কীটনাশক কিনতে চান না, অল্প গাছ যেটা, সেখানে সাবান পানি যদি জোরে স্পিডে দেন তাহলে কমতে পারে। এটা একটা বিনা চিকিৎসা, মানে বিনা খরচ চিকিৎসা। কিন্তু আমাদের যাদের বেশি কাজ আছে তখন তার কাজ বেশি দরকার, তাই না? সেক্ষেত্রে বায়োক্লিন আছে একটা জৈব বালাইনাশক, এটা যেন খুব ভালো কাজ করে। বায়োক্লিন আর হচ্ছে ফাইটোক্লিন, এই দুইটা জিনিস মিলিবাগের জন্য ভালো কাজ করে। এটা হচ্ছে এই যে মিলিবাগের জন্য। তাহলে আপনার মনে থাকবে কি, একটা বলছি বায়োক্লিন আর একটা হচ্ছে ফাইটোক্লিন। এটা যে কোনো একটা আপনি স্প্রে করেন 5 দিন পর পর 2 বার বা 3 বার, দেখবেন ইনশাল্লাহ একদম ক্লিয়ার। আচ্ছা, তাহলে এটা হচ্ছে শোষক পোকার কথা বললাম। তাহলে দেখেন আমি কি শোষক পোকা বলছি, একটা বলছি সাদামাছি, এক ভাই বলছেন, তারপরে থ্রিপসের কথা বলছি, মাকড়ের কথা বলছি। সে সবগুলাই কি শোষক পোকা। জাপ পোকার কথা বলছি, মিলিক পোকার কথা বলছি, এরা কি করে, রস চুষে খায়। তাহলে আমি এখানে যে 5 ধরনের শোষক পোকার নাম বলছি, কে বলতে পারবেন দেখি? হাত তোলেন, তারপর আমরা সুযোগ দেই। যে 5 ধরনের শোষক পোকার নাম বলছি। আচ্ছা, যারা যারা হাত তুলছে এদের থেকে একটু সুযোগ দিই আমরা। হাত তুলছে কয়জন? 2 জন, ইমরান ভাই আর হচ্ছে রাকিব হাসান রাকিব। সুমন মন্ডল 3 জন, আর কেউ? আকাশ দাদা হাত তুলেছেন। আচ্ছা, 4 জন পাইলাম। আমি তো
আলোচনা করেছি, তাহলে আপনারা কি মনে আছে? যারা মনে রাখতে পারেন নাই সমস্যা নাই, আমরা দুই একজন থেকে একটু শুনি। হ্যাঁ, এখন এখানে রাকিবুল হাসান দেখি যে আমরা একটু বলেন দেখি রাকিব ভাই। জি রাকিব ভাই শুনতে পাচ্ছেন? জি জি শোনা যাচ্ছে। এখানে বলেন। প্রথমটা আছে আপনার থ্রিপস, সাদামাছি, মাকড়, আপনার হচ্ছে অ্যাফিড বা জাপ পোকা, আর হচ্ছে মিলিবাগ। খুবই চমৎকার, সুন্দরভাবে প্রথমবারই পারছেন, এর জন্য ভাইকে ধন্যবাদ। তার মানে আমরা 5 ধরনের পোকার নাম বলছি। হ্যাঁ, তার মধ্যে প্রথমটাই কিন্তু কোনটা আক্রমণ কি হয়েছিল আমি বলি নাই, কিন্তু সাদা মাছির কারণে। হ্যাঁ, বিশেষ করে সাদা মাছি ভাইরাস ছড়ায়, মরিচের সাদা মাছির কারণেই এই সমস্যাটা বেশি হয়। দুইটা মানে না দেখে ওটা মুশকিল, কারণ এখানে সাদা মাছি আক্রমণটা বেশি হয় মরিচের ক্ষেত্রে, এই ফুকরানোর ক্ষেত্রে। তো অনেক সময় দেখা যায় কিছু কিছু সময় চিপসও থাকতে পারে। আচ্ছা, এইটার ক্ষেত্রে সাদা মাছি, মরিচের ক্ষেত্রে সমস্যা দুইটা, সাদা মাছি অথবা মাকড়, দুইটা সমস্যা থাকে। আর শশা গাছের ক্ষেত্রে দেখবেন মাথার মধ্যে থাকে থ্রিপস, পাতার নিচে সাদা মাছি, আর পাতার নিচে দিয়ে কুকড়ে গেলে মাকড়। তিনটা জিনিসই থাকতে পারে এখানে। কিন্তু এটা আমি শুধু বলে দিলাম যে মাকড়ের কারণে, এটা 100% বলা সম্ভব না। আগে দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন। মাকড়ও দেখা যাবে না, সেই ক্ষেত্রে সাদা মাছির জন্য একটা স্প্রে দিতে হয়, পরবর্তী মাকড়ের জন্য একটা স্প্রে দিতে হয়, যাতে আমার মাকড় থাকলেও দমন হয়ে যায়, সাদা মাছি বা চিজ থাকলেও দমন হয়ে যায়। তো আপনাদের এটা চিন্তাইলাম যে আসলে শরীর পোকাগুলো কোনগুলো যেগুলো রস চুষে খায়, কিন্তু এক একটা ব্যবস্থাপনা এক এক ভাবে, কিন্তু এখানে এনারা কাজ করে না, এনারা আপডেট চলে আসছে। ভাই হ্যাঁ, আপনার কথা তো যাতে বোঝা দমন যায় না, ভালো হয়। কেটে কেটে আসে। ভাইয়া আপনার কথা তো বোঝা যাচ্ছে না, অনেক সমস্যা হচ্ছে। এখন নেটওয়ার্ক কিন্তু আমার ফুল আছে, ওই যে সমস্যা নাই, আপনার কথা দেখাইছিলাম যে মল দেখ করে কথা। আচ্ছা, আমার কথা কি কেটে কেটে আসতেছে শাহনাজ বাজার? জি জি কথাগুলো জি, ক্লিয়ার কেটে আসছে না। কেটে আসতেছে আচ্ছা জেরিন, জেরিন শুনতে পাচ্ছ? কথা কি কেটে যাচ্ছে? জি ভাই, কেটে কেটে আসছে। আপনার ওখানে নেটওয়ার্কের প্রবলেম, মাঝে মাঝে ঠিক হয়। ভাই আচ্ছা মাঝে আচ্ছা, মাঝে ঠিক কেটে আছে, কেটে আমি আসছে। এটা সলভ করতেছি, কোনো সমস্যা নাই। আচ্ছা, আমাকে শোনা যাচ্ছে? জি ভাই, এখন ক্লিয়ার শোনা জি যাচ্ছে। শোনা যাচ্ছে। আচ্ছা ওকে, আমি ডিভাইস চেঞ্জ করে ফেলছি, কোনো সমস্যা নাই, স্লাইড তো দেখা যাচ্ছে যেহেতু। আচ্ছা, আমরা যেটা বলতেছিলাম যে কোন পর্যন্ত সবাই ক্লিয়ার শুনতে পারছেন? আগের স্লাইডটা ক্লিয়ার তো সবাই নাকি? যে আমরা 5 ধরনের পোকার কথা বলতেছিলাম, যে আমরা এক একটার ব্যবস্থাপনা একই রকম। আচ্ছা, এরপর আমরা আসি যে এখানে একটা সমস্যা রাখছিলাম যে পোকা কি করে, যেখানে খায় সেখানে মলত্যাগ করে। যেমন এখানে খেয়াল করেন, এটা কচু পাতার উপরে ছবিটা আছে, হ্যাঁ? মলত্যাগ করছে, কিন্তু এটা কিন্তু আবার কি পেঁয়াজের পাতা রাখছে, বড় করে দেখাইছে আপনাদের। পেঁয়াজের পাতা মধ্যে কিন্তু যে মলত্যাগ করছে, এরকম দাগ হয়ে যায় কেন? পেঁয়াজের ক্লাস আপনাদের হয়েছে, সেটা কিন্তু থ্রিপসের আক্রমণে কিন্তু এরকম কি হয়, এরকম দেখবেন পেঁয়াজের পাতার মধ্যে দাগ পড়ে যায়। যখন সে রস চুষে খায় তখন এরকম দাগ পড়ে যায়। অনেক সময় আমরা এটা বুঝতে পারি না। অনেকে জিনিস, অনেক পোকা আক্রমণ সহজে চিনতে পারতেছেন, যেগুলো চিনেন, কিন্তু কিছু সময় কিন্তু আপনারা ধরতে পারেন না, বিশেষ করে পেঁয়াজের ক্ষেত্রে। যারা পেঁয়াজে অভিজ্ঞ তারা হয়তো বুঝতে পারেন, কিন্তু যারা নতুন তারা হয়তো বুঝবেনই না যে আসলে পেঁয়াজে এরকম দাগ কেন হইলো। এটা কারণ কিন্তু থ্রিপস। এই জন্য আমি ছবিটা রাখছি, যে আসলে আমাদের গুরুত্বটা যে আসলে কোথায়, যাদের সেটা আমাদের জানা দরকার। আচ্ছা,
এবার আমি একটু এতক্ষণ আপনাদের আমি আসলে এমন ভাবে স্লাইড সাজাইছি যাতে আপনারা এগুলো ধাপে ধাপে শিখতে পারেন। হ্যাঁ, একবারে বললে তো মনে রাখতে পারবেন না। প্রথমে আপনাদের দেখাইলাম যে আমাদের কি কিভাবে ক্ষতি করে। হ্যাঁ, প্রথমে আলোচনা করছি কিভাবে ক্ষতি করে, তারপরে বলছি ক্ষতির ধরনগুলো আপনাদের চেনাইছি যে আমাদের সেটা কিভাবে মানে কতভাবে ক্ষতি করতে পারে আমাদের, কোনটা কি ধরনের, রোগ পোকার ধরনগুলো দেখাইছি। এখন আমরা জানবো ব্যবস্থাপনা সহ আরো বিস্তারিত জানবো। আমি চাই আজকের ক্লাসে যাতে যারা আছেন উপস্থিতি কিন্তু অর্ধেকেরও কম, খুবই দুঃখজনক যে যারা ক্লাসে, এই জন্য আমরা রেকর্ড আমরা জানি অনেকে মনে করে কি যে ভাই রেকর্ড ক্লাস তো দিবেই, দেখে নিব। এই জন্য আমরা রেকর্ড ক্লাস পুরোপুরি দিতে চাই না, একটাই কারণ আমরা চাই আপনারা ক্লাসে যুক্ত হয়েছেন, শুধু ক্লাস করবেন, মানে শিখতে পারলেন না পারলেন দেখাবে এরকম যাতে না হয়। আমার উদ্দেশ্য আপনারা যাতে পরিপূর্ণভাবে শিখে দিতে পারেন, তো সেই জন্য ক্লাসে থাকতে হবে। যারা মনে করেন পরে দেখে নিব, আসলে তারা নিজেদেরকে ফাঁকি দিচ্ছেন। হ্যাঁ, সো এটা আমরা যেহেতু দীর্ঘদিন ধরে ক্লাস নেই, আমাদের ক্লাসে এটাই বলি যে নিয়মিত ক্লাসে থাকবেন, বিরক্তি লাগলো থাকেন, ইনশাল্লাহ আপনি অনেক কিছু শিখতে পারবেন, আপনি পরবর্তীতে বুঝতে পারবেন যে কি শিখছেন। আচ্ছা, যেটা বলছিলাম যে আমরা এই সমস্যাটা আপনাদের ক্লাসে যখন আলোচনা হচ্ছে সবজির ক্লাসে সেখানে দেখাইছে, আপনারা চিনেন এটা বিড়ল পোকা, পাতাগুলো একদম ঝাঁঝরা করে ফেলে। হ্যাঁ, তিনটা হচ্ছে বিড়ল পোকা, কিন্তু এটা হচ্ছে কি, এটা আবার আরেক জিনিস, ছবিটা একটু ঘোলা, ক্লিয়ার ছবি আমি তুলতে পারি নাই। এটা হচ্ছে হচ্ছে কাঁঠালো পোকা, যদিও ক্ষতির ধরন একই। এরা কি করে, পাতার উপরের ক্লোরোফিল সবুজ অংশ খেয়ে ফেলে। সবুজ অংশ খেয়ে ফেলে কি হয়, সে তো আর খাবার তৈরি করতে পারবে না, তাই না? তো সেই জন্য আমাদের কি হয়, আমরা কিন্তু এটা যেন ব্যবস্থা নেই। সাধারণত আমরা যারা বলি আমাদের একটা ক্লাসে আমরা এটা বলে দেই, এটা অনলাইনে যারা বিশেষ করে আসেন তারা অনেকেই এমন এমন সমস্যা নিয়ে পোস্ট করেন যেটাতে আসলে কীটনাশক দরকার না। আমরা যারা চাই, কৃষি ক্লিনিক এই জিনিস চেষ্টা করে যে আপনি সঠিক সময় ব্যবস্থা নেন, যেখানে দরকার তখন দেন। শুধু শুধু আপনি কীটনাশক কেন স্প্রে করবেন? কীটনাশক স্প্রে করার কারণে যে মারাত্মক অবস্থা তৈরি হচ্ছে, এটা আপনি অনেকে বুঝতে পারতেছেন কিনা আমি জানি না। সেটা আমি বললাম, গত বছর কিন্তু মাজারের জন্য যে কীটনাশক কাজ করতো এবার তা কাজ করে না। ধানে সবাই সাইবারমেথ্রিন ব্যবহার করে অনেকেই, কিন্তু চিন্তা কখনো করতে পারতেছেন না যে এই ভুল কীটনাশকের কারণে আপনাদের পোকা দমন করা কঠিন হয়ে যাচ্ছে। আজকে 3-4টা একসাথে ব্যবহার করতেছেন, সামনে বছর আর 3-4টা কাজ করতেছে না, কারণ এরা নিজেরাই আপনাদের কি করতেছেন, এই সিস্টেমটাকে ধ্বংস করতেছেন। এই জন্য এটা জানা জরুরি কখন আমাদের স্প্রে করা দরকার, কোনটা স্প্রে করা দরকার। হয়তো মনে করবেন যে ভাই দোষ দিবেন কীটনাশক কোম্পানির, কিন্তু আসলে দোষ কীটনাশক কোম্পানির শুধু তাই কিন্তু না। কারণ আমরা কি করতেছি, পোকামাকড়কে প্রতিরোধী করে তুলে ফেলতেছি, শক্তিশালী করে ফেলতেছি নিজেরাই একাধিক স্প্রে করার মাধ্যমে। এটা অনেকে মানে হচ্ছে মানতেও চান না, বুঝতেও চান না, এটা কিন্তু সত্যি। কারণ আপনাকে যখন দেখবেন, একটা কথা মানুষের শরীর দিয়ে বলি, অনেক বাচ্চাদের অ্যান্টিবায়োটিক শুরুতে দেওয়া হয় এবং এমনও পাওয়া গেছে তার শরীরে কোনো অ্যান্টিবায়োটিক কাজ করে না। কারণ কি, সে শুরুতেই অ্যান্টিবায়োটিক বেশি দিতে দিতে তার রেজিস্ট্যান্ট হয়ে গেছে, প্রতিরোধী হয়ে গেছে, তখন আর ওই বড় পাওয়ার যে দরকার ওই রকম অ্যান্টিবায়োটিক নাই। তো এটা ঠিক গাছের ক্ষেত্রেও। সেই জন্য আমি যত কীটনাশকের বিষয়টা, যত বেশি কীটনাশক স্প্রে করবেন, পরবর্তীতে হয়তো তাৎক্ষণিকভাবে আপনি একটা রেজাল্ট পাবেন, পোকামাকড় সব মরে গেছে বা থেমে গেছে, কিন্তু পরবর্তী যখন ফলচাষ করতে যাবেন তখন দেখবেন আর দমন করতে পারতেছেন না। যারা চাষাবাদে যুক্ত আছেন তারা মিলাই দেখবেন যে আমার কথা ঠিক আছে কিনা। এবং এটা দেখতে পাচ্ছেন এবার মাজরা পোকার ক্ষেত্রে এরকম ঘটনা ঘটতেছে। হ্যাঁ, কারণ বেগুনের ক্ষেত্রে কিন্তু একই ধরনের ঘটনা ঘটছে। বেগুনে কিন্তু সহজে পোকা দমন হয় না, তার কারণ কি, যে আমরা এত পরিমাণ কীটনাশক স্প্রে করি, সকালে স্প্রে করে বিকালে তুললে বেগুন বিক্রি করতে নিয়ে যাই এতটা পরিমাণে। তার কারণটা কি, স্প্রে করতে করতে আমরা পোকামাকড় এতটা শক্তিশালী করে ফেলছি যে সাধারণ কীটনাশকের আর দমন করা যায় না। আচ্ছা, যেটা বলছিলাম, তাহলে আমি এটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের বললাম এটাই, যে আপনারা যারা ট্রেনিং এ আছেন তারা যাতে এই ভুল না করেন, তারা যাতে জেনে বুঝে কীটনাশক পরামর্শ দেন বা কীটনাশক ব্যবহার করেন, যখন দরকার তখন দিবেন। হ্যাঁ, তো আমাদের কথার প্রেক্ষিতে আরেকটা কথা মনে পড়লো, আমাদের ষষ্ঠ ব্যাচের একজন লিখছে যে সে সঠিকভাবে চাষাবাদ করছে বলে তার একবার মাত্র মাজরা পোকা বীজ দিয়েছে, তার জমি খুবই সুন্দর, আর বীজ দেওয়ার প্রয়োজন পড়ে নাই। অনেক হয়তো বিশ্বাসই করবেন না বা ভাবতে পারবেন যে একবারে কি আসলে হয়। অনেকে আবার আছে হয়তো আমাদের এখানে থাকতে পারেন যারা হয়তো সঠিকভাবে করেন বলে তাদের খুব বেশি স্প্রে করতে হয় না। কিন্তু আমরা দেখতেছি যদি আমরা বেশিভাবে চিন্তা করি, অনেকে কিন্তু মাজরা পোকার জন্য 2-3 বার স্প্রে কমপক্ষে দেয়, অনেকে 4বারও দেয় আছে, এবং তাও পোকা থামতেছে না। তার মানে আপনি যদি সঠিকভাবে নিতে পারেন, ইনশাল্লাহ এদেরকে বলতে পারি এটা মাজরা পোকার দমন হবে এবং স্প্রে খরচও কমে যাবে। আচ্ছা, এটা আমি একটা বাস্তবতার কথা বললাম। আচ্ছা, আমি যেটা বলছিলাম, তাহলে এই যে পোকার কথা বললাম, এটার জন্য আপনারা জানেন অবশ্য অনেকেই যারা ক্লাস করছেন, তারপরে বলে দিচ্ছি যারা ক্লাসে করতে পারেন নাই, যে এটা সাধারণত যেহেতু
বিটল পোকা পাতা কেটে ফেলে। যদি অল্প আক্রমণ করে তাহলে সেই ক্ষেত্রে স্প্রে না দিলেও চলবে যদি 1-2টা পাতা আক্রমণ করে। কিন্তু দেখেন যে না 5 থেকে 10% 10% পাতা কেটে ফেলতেছে, তখন আপনি স্প্রে দিতে যাবেন। তখন সেই ক্ষেত্রে অনেকগুলো গ্রুপ আছে, তার মধ্যে যে কোনো একটা গ্রুপ দিলেই হয়ে যাবে, যেমন সাইবারমেথ্রিন, ক্লোরোপাইরিফস, এমামেথ্রিন বেনজেট। যেহেতু এইটা আক্রমণ করে কখন, যখন গাছের পাতাগুলো ছোট থাকে, কচি থাকে, আক্রমণ করে, নরম থাকে। সেই জন্য এই যে নাম লিখে দিচ্ছি, এটা যে কোনো একটা আপনি স্প্রে করে দেন তাহলে আপনার পোকা দমন হয়ে যাবে আশা করি। আচ্ছা, পরের ছবিতে আমি আসি। আচ্ছা, পরের ছবিটা মনে হয় এখন হ্যাঁ আসছে। আচ্ছা, এখানে যেটা আমি দেখাইছিলাম শুরুতে, যেটা আমরা বলতেছিলেন লেদা পোকা বা বলা হয় ক্যাটারপিলার। এই পোকাটা কি করে, আমাদের পাতাটাকে একদম নষ্ট করে ফেলে। তাহলে আমরা এটার জন্য কি স্প্রে করব? সাধারণত আমরা বলি যে অন্য পোকার জন্য যেরকম দেখাইলাম সাইবারমেথ্রিন, ক্লোরোপাইরিফস, এমামেথ্রিন বেনজয়েট দিবেন, এটার সাথে আরেকটা জিনিস যুক্ত হয়েছে, সেটা হচ্ছে লিউর। কারণ এই যে পোকাটা দেখাতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন, এই পোকাটাই কিন্তু ক্ষতি, মানে এটা কিন্তু বড় পোকা আছে, মা পোকা আছে, মা পোকাটা কিন্তু প্রজাপতি টাইপ। তার মানে এই যে ক্যাটারপিলারটা বলতেছি ক্ষতি করতেছে, এটা মা পোকাকে আমরা যদি ধ্বংস করে ফেলতে পারি তাহলে তার কাঠি পোকা আসবে না, তাহলে কিন্তু লেদা পোকা আর আসবে না, তৈরি হবে না। তাহলে এই জন্য বলা হয়, যেহেতু এরা খুব দ্রুত ক্ষতি করে, আমরা যদি শুরুতেই এই মা পোকাকে যার থেকে বাচ্চাটা হয় সেটাকে নষ্ট করে ফেলতে পারি বা মেরে ফেলতে পারি, তাহলে তো আমাদের পোকার সংখ্যাটা কমে যাবে। সেই জন্য কি করা হয়, এক ধরনের ফেরোমন লাগানো হয়, যাকে বলা হয় স্পোডোলিউর। আমরা যেমন নিচে পানি দিয়ে, আমরা তো যারা সবজি চাষাবাদ করি তার মানে দেখেছেন যে আমরা কি করি, এক ধরনের লিউর বা তাবিজ বলি, ব্যবহার করি। ঠিক এরকম আমরা বাঁধাকপির ক্ষেত্রেও যে ক্যাটারপিলার আছে, এর যে মা পোকা যেটাকে বলা হয় মথ, এটাকে দমন করার জন্য আমরা স্পোডোলিওর ব্যবহার করতে পারি। তবে যদি আক্রমণ হয়ে যায় তো সেক্ষেত্রে কীটনাশক গুলো আছে, গ্রুপের নাম বলে দিচ্ছি, এদের যে কোনোটা আপনি স্প্রে করে দিলে আশা করি পোকা আক্রমণ সংখ্যা কমে যাবে। আচ্ছা, এবার আপনাদের কাছে আসি, যেটা আপনাদের সবার সুপরিচিত, সবাই চিনেন, সবাই দেখেন, সবাই হতাশ এই পোকার জন্য, মাঝে মাঝে যুদ্ধ করে পোকা ঠেকানো যায় না। কারণ একটা জমিতে হাজার হাজার পোকা থাকে, চিন্তা করতে পারবেন না, একটা জমিতে হাজার হাজার পোকা থাকে যে জমিতে আক্রমণ করে। তো এই জন্য আপনি পোকা দেখবেন ফালাচ্ছেন, আবার পোকা হয়ে যেতেছে। আচ্ছা, এবার আমি একটু বিস্তারিত আলোচনা করি। আচ্ছা, আমি একটু শুনি আপনাদের থেকে। তো আমি তো সবসময় বলেই যাচ্ছি, এই পোকার জন্য আপনার কি কি ব্যবস্থা নেন, একটু হাত তোলেন দেখি, আমরা একটু শুনি আপনাদের থেকে। ফেরোমন ফাঁদ, আঠালো ফাঁদ, আচ্ছা, আর ইমরান রাসায়নিক ভাই হাত আছে। তুলেছেন, জি বলতে পারেন। জি স্যার, আমরা ওই যে সাইফারমেথ্রিন বা নাইট্রোজেন ওটা দিয়ে দিই আর কি। আচ্ছা আচ্ছা, তো প্রথমত বিষয়, আচ্ছা ঠিক আছে, দুজন বলছেন, আর কেউ কিছু বলবেন? আচ্ছা, আমি একটু বলি যে আমাদের যে সবজিগুলোর কথা বলছি, এই সবজিগুলো আমাদের 1 দিন বা 2 দিন পর পর তুলতে হয়। হ্যাঁ, তো আমরা যে ফসলগুলো আমরা 7 দিন বা 10 দিন সময় লাগে, সেক্ষেত্রে আমরা দেখা যায় যখন দমন করা যায় না তখন আমরা কীটনাশক দেই। কিন্তু যে সবজিগুলো আমি আপনি খাইতেছি, হয়তো আপনি তুলতেছেন আমি খাচ্ছি, আমি তুলতেছি আপনি খাচ্ছেন, এগুলো তো বিষ থেকে যাচ্ছে। তাহলে আপনার কি হইতেছে, পরিবার সবার ক্ষতি করতেছেন, সবাইকে হুমকির মধ্যে ফেলতেছি। হ্যাঁ, কপাল ভালো অনেকে দেখবেন ক্যান্সার হয়ে যাইতেছে, বিশুদ্ধ খাবার না খাওয়ার কারণে রোগবালাই বেড়ে যাইতেছে, তার জন্য কিন্তু এই আমরাই। তো সেই জন্য কি করতে হয়, যেহেতু আমরা সাইবারমেট্রিক গ্লোভেরিফস গুলো, এগুলো দেওয়া কিন্তু বিষক্রিয়া কমপক্ষে 5 থেকে 7 দিন থাকে। সেজন্য এগুলো প্রথম দিকে কীটনাশক আমরা দিতে না করি। তার কারণ একটাই, সেটা আপনি যদি মনে করেন যে ভাই আমি তো খাইতেছি না, বা কিন্তু আমি খাচ্ছেন না, আপনি তো কোনো না কোনো খাচ্ছেন, সেটা ওই ঠিক আপনার মতো কোনো ভাই চিন্তা করে দিয়ে দিতেছে। এই জন্য আমাদের কি হইতে হবে, সচেতন হইতে হবে, একটু চিন্তা করতে হবে যে যেহেতু এই সবজিগুলো আমি আপনি খাইতেছি, এটাকে কীটনাশকটা না দিয়ে করা যায় কিনা, সেটা ব্যবস্থা কিন্তু আছে। যেটা এক ভাই বলছেন ফেরোমনের কথা, এটা আপনাদের একটু ব্যাখ্যা করে দেখাই, যে আসলে এই পোকাটা কিন্তু ফেরোমন দিলেও 100% মারা যায় না, কীটনাশক দিয়েও 100% দমন করা যায় না, এতটাই মারাত্মক। তার মানে এই জন্য আমাদের টেকনিক অবলম্বন করতে হবে, কৌশল অবলম্বন করতে হবে, যে কিভাবে এই পোকাকে দমন করা যায়, সেটা নিয়ে আমি আলোচনা করবো। প্রথমত দেখেন এটা কিভাবে বুঝবেন, অনেকে আছে যারা নতুন, তারা বুঝতে অসুবিধা হয়, তারা বুঝেন না আসলে কেন আক্রমণ হইলো, কেনই বা এরকম হয়েছে। খেয়াল, আমি সেটা ব্যাখ্যা করতেছি একটু। প্রথমত এই যে মাছি পোকাটা, এর 2 ধরনের মাছি হয়, স্ত্রী পোকা বা পুরুষ পোকা। এই ক্ষতি করে আমাদের হচ্ছে কি পোকা, স্ত্রী পোকা। স্ত্রী পোকার কাজ হইতেছে ডিম পাড়া। স্ত্রী পোকার কাজ কে, ডিম পাড়া। এই দেখেন ডিম কয় পাড়া। বেরিতেছে,
দন্দুল থেকে কি হইতেছে কস বেরিতেছে, কারণ কি এখানের মধ্যে সে পিছন সাইডে হুল ফুটাই ডিম বেড়ে দিছে, আর এই গা বেশে কস বেরিতেছে, এটা আসলে ফলের কস, যেটা এটাকে সিদ্ধ করছে, ফলের একটা কস বেরিয়ে চলে আসছে। এরকম দেখেন এই যে এখানে পুরো লাল হয়ে যায়, এই যে দেখেন ফিসিং এরকম হয়ে গেছে, শর্টকাট কেটে দেখেন হয়ে গেছে, এবং যেখানে দিচ্ছেন বাঁকা হয়ে যাচ্ছে, কিন্তু বাঁকাও হয়ে যায়। ওই ফুলটা আসলে পরবর্তী কেউ কিনবে না, বা কিনলেও দেখবেন ভিতরে নষ্ট। তার মানে এই জন্য আমাদের কি করতে হবে, এই পোকা দমন করাটা খুবই চ্যালেঞ্জিং এবং খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের পরের ছবি যদি দেখাই, কি হয়েছে, শুরুতে আমি দেখাইছিলাম করলার ভিতরে কাটলে কি হয়, এরকম লার্ভা দেখা যায়। তাহলে এইটা হচ্ছে আমাদের মাছি পোকা। কিন্তু আমি 100% দমন করতে পারি না, তাহলে আমাদের ব্যবস্থা কি, উপায় কি? ক্ষতি করে স্ত্রী পোকা, কিন্তু আমরা দমন করি পুরুষ পোকা, তার কারণটা কি? চলো আমি একটু ব্যাখ্যা করি। প্রথমত কারণ হচ্ছে যে যে আমাদের স্ত্রী পোকা ডিম পাড়তেছে। হ্যাঁ, স্ত্রী পোকা ডিম পাড়তেছে, ডিম পাড়ার পর কি হইতেছে, এই দেখেন লার্ভা লার্ভা হইতেছে, এই লার্ভা থেকে কি হচ্ছে, আবার আবার পোকা হইতেছে। তো আমরা যদি এদের বংশ বিস্তার করার জন্য যে পুরুষ পোকা দায়ী, এর যদি মেরে ফেলতে পারি, তাহলে তো নতুন করে বংশ বিস্তার করতে পারবে না মাছি পোকা। না, বিজ্ঞানীরা চিন্তা করছে, যারা গবেষক তারা চিন্তা করছে এইভাবে, যে আমি যেহেতু স্ত্রী পোকা দমন করতে পারতাছি না, দমন করা কঠিন, সেক্ষেত্রে আমি কি করতে পারি, বংশ বিস্তার থামাই দেবো। যদি কেউ বংশ বিস্তার না করে, তার নতুন করে যদি কিছু জন্ম না হয়, তাহলে কি আর নতুন করে কেউ আসতে পারবো? আসতে পারবো না। ওই চিন্তা থেকে কি আসলো, ফেরোমন আসছে, যে আমি কি করব, পুরুষ পোকাকে মেরে ফেলবো। পুরুষ পোকা মেরে ফেললে বংশ বিস্তার করতে পারবে না, বংশ বিস্তার না করতে পারলে সে ওইখানে আর থাকবে না, সে অন্য জায়গায় খুঁজবে যে জায়গায় বংশ বিস্তার করা যায়। ওই জায়গা থেকে আমাদের আসছে কি, ফেরোমনের ধারণাটা। আচ্ছা, আমি দেখেন তো এটার জন্য আমাদের কি কি ব্যবস্থা নিতে পারি। যদি কোনো কারণে দেখেন যে না, দমন করতেই পারতেছি না, কোনো উপায় নাই, তখন আপনার রাসায়নিক দিতে পারেন। সাইবারমেথ্রিন ক্লোরোপাইরিফসটা এখন ব্যান করা হয়ে যাচ্ছে, মানে ব্যান করা না, বলা হইতেছে যে এটা বিষ অনেকদিন থাকে, এটা মারাত্মক, সেজন্য ক্লোরোপাইরিফসটা মানে ব্যবহার না করাই ভালো। কিন্তু যদি আমি জানি কৃষকরা এটা অহরহ ব্যবহার করে, সেজন্য রাখছে। তো আমার পরামর্শ থাকবে যে শসা জাতীয় সবজিগুলোর ক্ষেত্রে ক্লোরোপাইরিফস ব্যবহার না করা। আচ্ছা, অ্যামিনোমেট্রিক বেনজয়েটের কথা আমি আগেও বলছি, এখানেও আছে। কিন্তু আমাদের যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু আমরা এই কীটনাশকগুলো আমরা সহজে ব্যবহার করব না। যদি দেখা যায় যে আমরা নিয়ন্ত্রণ করতে পারতেছি না, তখনই শুধুমাত্র আমরা এটা ব্যবহার করতে পারি। তাছাড়া কি ব্যবহার করব, আমরা ফেরোমন ব্যবহার করব, যাতে আমাদের বংশ বিস্তার কমে যায়। তাহলে বংশ বিস্তার কমে গেলে নতুন করে আর যেগুলো আছে ওগুলো সময় মরে যাবে, আর ক্ষতি করতে পারবে না। সেজন্য কি করতে বলছি, আমরা প্রথমে শুরুতে ফেরোমন ব্যবহার করব। আমি আরেকটু জিনিস দেখাই আপনাদের, যে আমরা তো ফেরোমন ব্যবহার করি, কীটনাশক স্প্রে করি, তাও তো দমন হয় না। তার কারণ কি, তাহলে কিভাবে আমরা আরো দমন করতে পারি? খেয়াল করেন ছবিটা, একটু ভালো করে খেয়াল করেন। এখানে ছবিটা আছে, এখানে দেখেন, এটা হচ্ছে দুই ধরনের পোকা আছে, একটা পুরুষ আর একটা মহিলা। এরা কি করে, ডিম পারলো, এই যে দেখেন ডিম, এটা হচ্ছে ডিম পারছে। এই ডিম থেকে কি বের হয়, লার্ভা বের হয়, যে দেখাইছিলাম ছবিতে, লার্ভারা পেটের ভিতরে গিয়ে ক্ষতি করে। এই লার্ভা থেকে কি হয়, আবার পিউপা হয়, ওই পিউপা থেকে আবার কি হয়, মাছি পোকা বের হয়। বুঝতে পারছেন কিনা, ধাপে ধাপে এরকম ভাবে চলতেই থাকে, চলতেই থাকে। তাহলে আমাদের কি কাজ, যে আমরা যদি এক জায়গায় আমরা হিট করি, আমরা এক জায়গায় চিন্তা করি যে এই পুরুষ পোকা যে আছে বংশ বিস্তার করে, এটা আমরা থামাই দিব। কিন্তু এ যদি আগে থেকে ডিম পেড়ে থাকে, ডিম কিভাবে নষ্ট করবেন, এটা বিষয় না। সেজন্য আমাদের কৃষি ক্লিনিক থেকে আমরা একটা পরামর্শ দিই এইভাবে, যে আপনারা চেষ্টা করবেন প্রথমে শুরুতে চার্জ দিবেন, গভীরভাবে চার্জ দিবেন, হ্যাঁ, গর্ত বেশি করে চার্জ দিবেন, যাতে এই পিউপা গুলা, ডিমগুলা মাটির উপরে উঠে আসে। পরবর্তীতে আপনি যদি দেখবেন পাখি নষ্ট করে ফেলতেছে, রোদে বৃষ্টিতে নষ্ট যেতেছে, নষ্ট হয়ে যাবে, সব নষ্ট হবে না কিন্তু কিছু নষ্ট হবে। তাহলে আমাদের বাকিগুলো নষ্ট কিভাবে করব? তো সেই ক্ষেত্রে যে জিনিসটা আছে, যে আমরা যদি লাইকোম্যাক্স নামে একটা আছে, যারা ছত্রাকনাশক, এটা যদি আমরা গাছের চারা লাগানোর পর চারদিকে দিয়ে দেই, তাহলে কিন্তু আমাদের লার্ভা গুলো বিশেষ করে গাছের চারপাশে থাকে, সেগুলো নষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে কি, লাইকোম্যাক্স। এটা আমরা চাইলে ব্যবহার করতে পারি। ব্যবহার করলে আমাদের কি হবে, এই পিউপা গুলো নষ্ট হয়ে যাওয়ার একটা চান্স থাকবে। পিউপা যদি নষ্ট করে ফেলতে পারি, তাহলে আমার বড় মাছই নষ্ট আসবে না, বড় মাছই হবে না, ঠিক না? তো এই জন্যই আমার এই জিনিসটা বোঝানো, যেটা হয়তো আপনারা অনেকেই জানতেন না, যে আমরা যখন ব্যবস্থা নিব, তখন আমাদের শুরু থেকে ব্যবস্থা নিতে হবে, তাহলে আমাদের জন্য সেটা কি হবে, সুবিধা হবে। যেমন এটা কিন্তু ফলের ক্ষেত্রে একই রকম। এখানে আমি একটা ছক রাখছি, যে দেখেন, একটু যদি মনে রাখতে চান বা ধারণা রাখতে চান, আমি বলে দেই, যে যখন সে কি করলো,
এই যে এটা বড় মাছিটা ডিম পারলো, হ্যাঁ, 5 থেকে 10 দিনের মধ্যে বয়স হওয়ার পর। ডিম পাড়ার পর 3 থেকে 10 দিনের মধ্যে কি হয়ে গেল, লার্ভা হয়ে যাবে। হ্যাঁ, 10 থেকে 25 দিনের মধ্যে কি হয়ে যাবে, আবার পিপা হয়ে যাবে। তার মানে প্রথমে বড় বড়টা, তার পরবর্তীতে ডিম পারলো, ডিম থেকে লার্ভা আসলো, লার্ভা থেকে কি আসলো, পিউপা, পিউপা থেকে আবার আগের মাছি। আমাদের টার্গেট থাকবে পিউপাটাকে আমরা আর নতুন করে মাছি হতে দিব না। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, লাইকোমেক্স বা মাটি শোধন করে নিতে পারি। মাটি শোধন যখন আমরা করে ফেলবো তখন কিন্তু আমাদের এগুলো কমে যাবে। তার পরবর্তীতে আমাদের অপশন হচ্ছে যেটা আহ আপনার হচ্ছে যে যদি আমরা মাছিটা দমন করে ফেলতে পারি, মাছি দমন করার ক্ষেত্রে আমরা ফেরোমন ব্যবহার করব বা একাধিক ব্যবস্থা নিব। তাই আমি একটু দেখাই আপনাদের, এই যে খেয়াল করেন। তাহলে শুরুতে কি করলাম, আমরা জমি মাটি শোধন করে নিলাম, চারা যখন হয়ে গেল চারা চারিদিকে লাইকেমেক্স দিয়ে দিলাম। তার পরবর্তীতে আমাদের যখন ফুল চলে আসবে, ফুল আসার আগ মুহূর্তে আমরা এরকম ফেরোমন ব্যবহার করব, ঝুলাই দেব। এটা হচ্ছে টার্জান ফেরোমন। এটা অনেক জায়গায় না পাওয়া যেতে পারে, এটা খুব দারুণ কাজ করে। আমরা অনেক ধরনের ফেরোমনে কাজ করছি, তো আমাদের এই ফেরোমনটা বেশি ফলাফল ভালো আসছে, এই জন্যই ছবিটা রাখছি। এটা আমাদের শপেও পাওয়া যায়, চাইলে আপনাদের কেউ সংগ্রহ করতে পারবেন। আর কীটনাশক বিক্রেতা যারা ফাইবার আছে তারা নিতে পারবেন। যে আপনি দেখেন যে এটা আমাদের পানিবিহীন ফাঁদ, হ্যাঁ, এটা ম্যাজিকের মতো কাজ করে। হ্যাঁ, যে আপনার ঝুলাই দিলেন, ঝুলাই দেওয়ার পরবর্তীতে দেখেন পোকা কয়েকদিনের মধ্যে পোকাটা হয়ে গেছে। এটা আস্তে আস্তে যত বেশি রাখবেন তত বেশি পোকা বাড়তে থাকবে। চাইলে কয়েকদিন পর পর পরিবর্তন করে দেওয়া যায়, যেহেতু ঝামেলা নাই, জাস্ট ঝুলাই দেওয়া। এটা কখন দিব, ফুল আসার আগ মুহূর্তে। আমরা কিন্তু এই ভুলটা করি, আমরা কখন দেই, যখন ফুল চলে আসে, ফল ধরে, তখন আমরা ফেরোমন ঝুলাই দিই। এটা কিন্তু হবে না। তাই আমি শুরুতে বলছি মাটি শোধন যদি করতে দিতে পারেন, লাইকোমেক্সটা যদি গাছে গোড়া 10 দিন পর পর 2-3 বার দিতে পারেন, তাহলে দেখবেন পিঁপাগুলো নষ্ট হয়ে যাবে। আর ফেরোমন ফুল আসার আগে দিবেন, ইনশাল্লাহ দেখবেন আপনার ফলাফল আগের থেকে ভালো আসতেছে। আচ্ছা, এটা তো সবজির ক্ষেত্রে কথা বললাম, ঠিক ফলের ক্ষেত্রেও যে আপনারা যে খেয়াল করেন, যেটা আমি দেখাইছি, একই রকম ফেরোমন পাওয়া যায়। সবজিরটা আলাদা, ফলেরটা আলাদা। ফলেরটা যদি ঝুলিয়ে দেন দেখবেন সুন্দর ফল হচ্ছে, আমাদের ফলের মাছি পোকাগুলো নষ্ট হয়ে যেতেছে, কমে যাচ্ছে। এবং আরেকটা জিনিস, ব্যাগিং করা যায়, সেক্ষেত্রে কিন্তু মাছি পোকা ক্ষতি করতে পারে না। আমি পোকাগুলো শনাক্ত করে যাচ্ছি, আপনাদের আবার বুঝাইও দিচ্ছি। আপনারা কি মানে বুঝতে পারতেছেন তো সবাই নাকি? সুবিধা জি হলে বলবেন। আচ্ছা জি, বোঝা যাচ্ছে। আচ্ছা, যে ফলের জন্য যেটা, ফলের জন্য আলাদা ফেরোমন আছে যেটা দেখাইলাম। এছাড়া আমাদের একটা জেলও আছে, জোনাটেক জেল। এটা কিন্তু আবার খুবই ভালো, এই জন্য 2 পাশের দিয়ে অল্প সময়ের মধ্যে একদম আমার 7 দিনের রেজাল্ট একদম ভরে গেছে। তাহলে আমাদের যে তো দামও কম, হলুদ কার্ডের মধ্যে ঝুলে দেওয়া, যদি লাগাই দেওয়া যায় এবং পোকা যদি মারা যায়, বিশেষ করে এটা আম, পেয়ারা, মালটার ক্ষেত্রে একই ধরনের ব্যবস্থাপনা, তাহলে কিন্তু আমাদের ফলাফলটা ভালো আসবে। এটা হচ্ছে ফলের ক্ষেত্রে। আগেটা দেখাইলাম সবজির ক্ষেত্রে। তাহলে আমাদের মাছি পোকার আলোচনা শেষ। এবার আমরা আসি ফল ছিদ্রকারী পোকা নিয়ে। আচ্ছা, এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে কিনা কারো, মানে এই মাছি পোকা নিয়ে, যেহেতু এটা সবার কমন সমস্যা, থাকলে আমি একটা প্রশ্ন নিতে পারি। স্যার, এই মাছি পোকার জন্য আমি যদি বীজ শোধন করি তাহলে কি এটা কি আক্রমণ কমবে? বীজের মধ্যে মাছি পোকার সম্পর্ক নাই, বুঝতে পারছেন? আমি তো লাইফ সাইকেল, জীবনচক্র দেখাইলাম। সে ডিম পাড়তেছে কোথায়, ফলের গায়ে। ওই ফল, ও ভালো কথা বলছেন, আমি এক জিনিস বলতে ভুলে গেছি। আমি ডিম পাড়তেছে ফলের গায়ে, আমরা কি করি, ওই নষ্ট ফলটা জমিতেই রাখি। তো ওই নষ্ট ফল থেকে যে ডিম ফুটলো, বাচ্চা বেরোয়, তো জমিতেই থাকবে, সে আবার ওইখান থেকে নতুন করে মাছি হবে। তাহলে আমরা আমরা একটা কথা বলি, যে আপনারা যখন আক্রান্ত ফল দেখবেন জমিতে, অবশ্যই অবশ্যই জমি থেকে দূরে ফেলবেন। হ্যাঁ, পাল নষ্ট করে ফেলাবেন, যাতে ওইখান থেকে নতুন করে মাছি হতে না পারে। ভাই কি বুঝতে পারছেন? জি স্যার, জি। হ্যালো, জি 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 স্যার, বুঝতে পারছি। তাহলে মাছি পোকা দমনে কি করবেন, শুরুতে মাটি শোধন করার চেষ্টা করবেন। তার পরবর্তীতে চারা হওয়ার পর 10 দিন পর পর লাইকোমেক্স দিবেন। ফুল আসার আগে ফেরোমন ফাঁদ ঝুলাই দিবেন। ইনশাল্লাহ দেখবেন এই ব্যবস্থা নিতে পারলে, এটা কিন্তু খুব বেশি খরচ না, কিন্তু অল্প খরচ। অন্য তাহলে দেখা জমি যাবে, থেকে যদি আসে এক্ষেত্রে কোনো ব্যবস্থা, মানে নেটের ক্ষেত্রে মানে বেড়া দেওয়ার ক্ষেত্রে নেটের কি হাইট বেশি দিলে কি অন্য জমি থেকে আসার সম্ভাবনা কম থাকবে কিনা? আচ্ছা, হ্যাঁ, আর সাধারণভাবে যদি আমরা যেটা এক্ষেত্রে যেটাকে বলে ব্যারিয়ার ক্রপস বলে, হ্যাঁ, ধনচা বা ভুট্টা যদি লাগাই দেন, সংখ্যাটা কিছুটা কমবে, এটা একটা ভালো দিক।
এটা অনেক ক্ষেত্রে কাজ কাজ করে ভালো, বিশেষ করে সাদা মাছি থ্রিপসের ক্ষেত্রে। আপনি যদি এটা দেন, মাছি পোকার আক্রমণটা কিছুটা কমতে পারে, কিন্তু সাদা মাছি থ্রিপসের ক্ষেত্রে কমবে। সাদা মাছি 3-4 ফিটের বেশি উপর দিয়ে ওরা যায় না, বেশিরভাগই 3 ফিটের মধ্যে থাকে। তাহলে আপনার এটা একদিকে কয়েকটা লাভ পাবেন যদি আপনি এটা করতে পারেন। আচ্ছা, তাহলে আমরা মাছি পোকা যেহেতু বড় সমস্যা, এটা নিয়ে আমরা বললাম যে এইভাবে যদি ব্যবস্থা নেন, আশা করি পোকার সংখ্যা এবং ক্ষতির পরিমাণ অনেক কমে যাবে। আমি যদি আমার কথাই বলি, আমার বাড়িতে আমি ফেরোমন লাগাই দিয়েছিলাম, দেখলাম যে প্রায় 100-এর মতো আমি মিষ্টি কুমড়া খাইছি। সাধারণত বাড়ির যে গাছগুলা, এগুলো খুব যত্ন নেওয়া হয় না, এগুলো নিজেদের খাওয়ার জন্য আমরা লাগাই। এগুলো যে গাছ মানে বলতেছে যে এবার তো মানে নষ্ট করে ফেলতেছিল শুরুর দিকে, পরে আমি টার্জেন ফেরোমনটা নিলাম, লাগাই দিলাম, 7 দিনের মধ্যে দেখলাম পোকা অনেক কমে গেছে। এবং মোটামুটি প্রায় মা বলতেছে, আমার মা যদি লাগায় যে এবার অনেকগুলা আমাদের জালে টিকছে আর কি। তার মানে সরাসরি ফলাফলের কথা আপনাদের শেয়ার করলাম যে নিজেদের জমি থেকেই যে ফলাফল যদি আপনারা সঠিকভাবে দিতে পারেন সঠিক সময়ে, তাহলে ইনশাল্লাহ আপনাদের ফল টিকবে। আর একটা বিষয়, 100% কখনো চিন্তা করবেন না যে 100% টিকতে হবে, কিছু নষ্ট হবে, কিন্তু ওটা কি করবেন, ফলটা অবশ্যই অবশ্যই জমি থেকে দূরে ফেলতে হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তার কারণ একটাই, ওই যে আমি দেখাইছি যে কি করবে, এই যে যেটাকে আমরা লার্ভা বলি, লার্ভা থেকে আবার কি হবে, পিউপা হবে, এটা মাটিতেই থেকে যাবে, আবার এখান থেকে মাছি হবে। তো আপনি কি করতেছেন, এটা ধ্বংস করতেছেন না তো রেখে দিচ্ছেন, নতুন করে যাতে আবার হয়। এই জন্য এই বিষয়টা গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার আমরা আসি মরিচের ক্ষেত্রে। হ্যাঁ, যেটা মরিচের আমরা দেখতেছি, যেহেতু এগুলো ফলছিদ্রকারী পোকা, এক্ষেত্রে আমি কমন নাম রাখছি, অন্যান্য গ্রুপে আছে কিন্তু কমন নাম এই জন্য রাখছি যাতে আপনাদের মনে রাখতে সুবিধা হয়। যেমন বাঁধাকপির কথা বলছিলাম যেরকম, ঠিক এখানে তাই রাখছি, সাইবারমেথ্রিন, স্পুরোপাইরিফস, এমিমেথ্রিন বেনজয়েড অথবা স্পুরালিউড। তবে এখন আমরা কি করব, সাইবারমেথ্রিন অথবা এমিমেথ্রিন বেনজয়েডটাকে গুরুত্ব বেশি দিব, কারণ এমিমেথ্রিন বেনজয়েডটা এখন আধুনিক এবং এটা ভালো কাজ করে। বিষক্রিয়াটাও তুলনামূলকভাবে ক্লোরোফাইরিফস থেকে কম। এই জন্য হয় সাইবারমেথ্রিন অথবা এমিমেথ্রিন বেনজয়েড। অনেকে আর কি করে বেশি পাওয়ারফুল দিয়ে দেয়, আসলে বেশি পাওয়ারফুল দরকার হয় না এই সমস্যার ক্ষেত্রে। দেখবেন কয়েক 2বার স্প্রে করলেই মোটামুটি পোকা কমে যাবে। এটা হচ্ছে কি মরিচের ফল ছিদ্রকারী পোকা। আচ্ছা, এরপর আমি দেখাইছিলাম যে আপনাদের অনেকে বলছেন কাটুই পোকায়, খেয়াল করেন এবার। এটা হচ্ছে কি ফল আর্মিওয়ার্ম। কিভাবে খেতে ক্ষতি করে, একদম পাতা কেটে ফেলছে, সব এই যে কেটে ফেলছে। হ্যাঁ, এই যে দেখেন আগা থেকে কেটে ফেলছে, সবচেয়ে মারাত্মক হচ্ছে এটা, আগা থেকে কেটে ফেলছে। কারণ আপনি যদি সঠিক সময় ব্যবস্থা নিতে না পারেন, এবং সব সাবার করে ফেলবে, একদম সব নষ্ট করে ফেলবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের। এবার আমরা আসি মিলিবাগ কথা বলছিলাম তাই না, আপনাদের পেয়ারার কথা বলছিলেন, পেয়ারা, হ্যাঁ এই দেখেন পেয়ারার পাতার নিচে এরকম সাদা সাদা তুলার মতো দেখা যায়, আসলে এগুলো তুলা না, এগুলো হচ্ছে মিলিবাগ। এরপরে দেখেন পেঁপে একদম সাদা সাদা হয়ে থাকবে, এটা কি পেঁপের মিলিবাগ। এবারে এখানে দেখেন ডালের মধ্যে একদম লাইগা আছে, এটাও কিন্তু মিলিবাগ। বড় করে যদি খেয়াল করি, এই যে দেখেন এটা হচ্ছে মিলিবাগের ছবি, চারদিকে এরকম কিসের মধ্যে সুতার মতো বাইরে আছে, এটাকে বলা হয় কি মিলিবাগ। এরা রস চুষে খায়। সেজন্য আমি বলে দিছিলাম ব্যবস্থাপনা, যে ব্যবস্থাটা আমি বলবো না, একবার আপনাদের থেকে শুনি। কে বলতে পারবেন যে মিলিবাগ দমনে কার্যকরী ব্যবস্থাপনা কি হতে পারে? বায়োক্লিন আর ফাইটোক্লিন। রাইট, বায়োক্লিন অথবা ফাইটোক্লিনটা আমরা দিতে পারি, তাহলে এটা ভালো রেজাল্ট আসবে তাড়াতাড়ি। এটা কার ক্ষেত্রে আসবে, মিলিবাগের ক্ষেত্রে। আচ্ছা, এইবার এবার আপনাদের একজন ভাই বলছিলেন যে নৌকার মতো। হ্যাঁ, খেয়াল করেন যে এটা হচ্ছে কি লেখাই আছে মাকড় বা মাইট। খেয়াল করবেন যদি মরিচের ক্ষেত্রে সমস্যাটা বেশি দেখা যায়, মাকড়ের কারণে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু, হ্যাঁ, কি থাকে, পাতাগুলো নিচের দিকে কুকড়ে যায়, পাতাগুলো নিচের দিকে কুকড়ে যায়, যেমন খেয়াল করেন নিচের দিকে কুকড়ে গেছে, এগুলো কুকড়ে গেছে। আর প্রথম যে ছবিটা রাখছিলাম ওটা কিন্তু উপরের দিকে কুকড়ে গেছিল, যে জন্য ভাই বলছিল নৌকার মতো। যেটা নিচের দিকে কুকড়ে যাবে এটা হচ্ছে কি মাইট বা মাকড়। মাইট ইংরেজি শব্দ, বাংলা হচ্ছে মাকড়। আর যেটা আপনারা ভাই দেখাইছিল সেটা আমি দেখাই, কোনটা ছিল ভুলে গেলাম। ও আচ্ছা, এই যে নৌকার মতো দেখেন, এই ছবিটা কি উপরের দিকে মাঝখানে নিচে আর দুই দিকে উঁচু হয়ে যেতেছে, এই জন্য এটাকে বলা হয় নৌকার মতো। এটা কি বিশেষ করে সাদা মাছির কারণে হয়, তো মাঝে মাঝে থ্রিপসের কারণেও দেখা যায়। এই জন্য সাদা মাছি থ্রিপস দুইটার জন্যই ব্যবস্থা আমাদের নিতে হবে।
যাতে আমাদের একসাথে দুইটা কাজই হয়। আচ্ছা, এবার আমরা তাহলে বুঝলাম যে মরিচের ফসফেটের পোকার জন্য আমরা কি ব্যবস্থা নিব এটা বলে দিচ্ছি। ফলারিমি ওয়ার্মের কথা বলছি। ফলারিমি ওয়ার্মের ক্ষেত্রে আপনার অ্যামামেট্রিন ব্যাঞ্জের গ্রুপ দারুণ কাজ করে। হ্যাঁ, বেশ ভালো কোম্পানি ব্যবহার করতে পারেন, আমি ব্যবহার করছি, সেক্ষেত্রে ভালো কাজ করে ফলারিমি ওয়ার্মের ক্ষেত্রে। যদি এখন চলে আসছে লুফেনিউরন গ্রুপে চলে আসছে, এরা ভালো কাজ করে। আচ্ছা, মাকড়ের ক্ষেত্রে মাকড়নাশক সবারই মনে হয় জানা 1.8 এসি, হ্যাঁ 1.8 এসি, যেটাকে আমরা বলি অ্যাবামেকটিন। হ্যাঁ, এই গ্রুপ মাকড়ের জন্য ভালো কাজ করে। অথবা মরিচের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার একটা জৈব প্রোডাক্ট দুইটা আছে, দুইটা প্রোডাক্ট খুব ভালো রেজাল্ট পাইছি। একটা হচ্ছে আপনাদের ইকোম্যাক, হ্যাঁ, অথবা কেমাইট, আর একটা হচ্ছে বায়োম্যাক্স। এইগুলো মাকড়ের জন্য দারুণ কাজ করে এবং পরীক্ষিত। হ্যাঁ, যে পাতাগুলো আবার নতুন করে গজায় এবং আরো সুন্দর হয়ে যায়। তো এটা হচ্ছে কি কারণে? মাকড়ের কারণে। মাকড়ের জন্য কি দিতে পারি সেটা আমি বলে দিচ্ছি অলরেডি। এই যেমন পার্থক্য কারণ বলেন তো দেখি, প্রথমটা কিসের কারণে, দ্বিতীয়টা কিসের কারণে? এটা কেন? প্রথমটা এটা কিসের? chips, হ্যাঁ, আর পরেরটা পরেরটা মাইট বা মাকড়। আচ্ছা, অন্যরা কি বলে? তোমরা ঠিক বলছে? প্রথমটা সাদামাছি বা থ্রিপস, পরেরটা হলো মাইট বা মাকড়। একদম পারফেক্ট বলেছেন। তার মানে প্রথমটা হচ্ছে সাদামাছি বা থ্রিপস, পরেরটা হচ্ছে মাকড়। তার মানে আপনি যদি মাকড় আক্রমণ হয় সেক্ষেত্রে মাকড়নাশক দিতে হবে, কিন্তু যদি সাদামাছি আক্রমণ হয় সেক্ষেত্রে সাদামাছি দিতে হবে। মাকড়নাশক দিলে কাজ করবে না, এটা অনেকেই বুঝি না। মানে জায়গায় দেখি মাঝে মাঝে কিছু কিছু দোকানদার এরকম করে ইমিডাক্লোপিড দিয়ে দিচ্ছে মাকড়ের জন্য। ইমিডাক্লোপিডে কি মাকড় 100% যাবে? যাবে না। এই জন্য মাকড়ের জন্য মাকড়নাশক আর সাদামাছি থ্রিপস হলে তাদের জন্য আলাদা ব্যবস্থা নিতে হবে। জাপ পোকার কথা আমি দেখাইছি আপনাদের আগেও, আরেকবার চুপে রাখছি। কালো জাপ পোকা হতে পারে, আবার এই যে সবুজ সবুজ ভাব দেখেন, এটা কিন্তু জাপ পোকা। হলুদ ভাব, হলুদ হলুদ যেটা হয়, এটাও জাপ পোকা হইতে পারে। জাপ পোকা থাকতে পারে যদি আপনার আক্রমণ হয়, বিশেষ করে সিমের ক্ষেত্রে যেটা বলছি। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে একটা ব্যবস্থাপনা আছে, জৈব ব্যবস্থাপনা। হ্যাঁ, জৈব ব্যবস্থাপনাটা কি? যে নীল যে কার্ড আছে, 18 কার্ড, এই ক্ষেত্রে এই পোকাগুলো খুব আকৃষ্ট হয়। তো আমরা যদি এগুলো জৈবের মধ্যে ঢেলে দিতে পারি তাহলে কিন্তু আমাদের কীটনাশক স্প্রেটা কমে যাবে। এই জন্য আমি 2 ধরনের রাখছি, একটা হচ্ছে হলুদ আর একটা হচ্ছে নীল। এই হলুদের ক্ষেত্রে দেখা যায় বিশেষ করে যে আপনার সাদামাছি এবং জাপ পোকা বেশি আকৃষ্ট হয়। এই জন্য ঝুলানো একটা আছে, দেখেন ফলাফল দেখা যাচ্ছে। আর এই নীলের ক্ষেত্রে দেখা যায় যে আপনার শীষটা বেশি আকৃষ্ট হয়। এজন্য 2 ধরনের কার্ড ব্যবহার করা উত্তম, তাহলে ফলাফলটা ভালো আসবে। সেগুলো আমাদের কৃষি শপে আছে, চাইলে কেউ নিতে পারেন, বা সঙ্গে যদি লাগে না পান সেখানে জানাবেন, আমরা দিয়ে ব্যবস্থা করে দিতে পারবো। তো এটার জন্য আমরা বলতেছি যে আমরা কীটনাশকের ব্যবহারটা কমিয়ে আনতে চাই। সেই জন্য এটা হচ্ছে ব্যবহার করাটা জরুরি। আর কি পরিমাণ দিবেন? প্রতি বিঘা প্রতি 10 থেকে 12টা, কমপক্ষে 12টা দিলে ভালো হয়। হাত তুলেছে আমাদের এক ভাই, যিনি হাত তুলেছেন তিনি প্রশ্ন করতে পারেন। জি, আসসালামু আলাইকুম ভাই আলামিন। আপনার যে এটা কি আমরা মাথার মানে শসা আপনার লাউর ক্ষেত্রে কি মাথার উপরে দেবো না নিচে দেবো? নিচে। সাধারণত শোষক পোকাগুলো আমি বলেছি 3 ফিটের মাঝে সময় বেশিরভাগ থাকে, আর ও চলাফেরা করে 3 থেকে 4 ফিটের নিচে। সো আমরা অত উপরে দিব না কখনোই, চেষ্টা করব নিচে ঝুলাই দিতে, মাচার নিচে, তাহলে ভালো হবে। ভাই আমার মাথা তো মনে করেন 6 ফিট, হ্যাঁ, লাউর মাথা। 6 ফিটের উচ্চতে একটু নিচে করে দিতে পারলে ভালো হবে। হ্যাঁ, ফলাফল ভালো আসবে। এর আগে একটা ক্লাসে স্যারের কাছ থেকে সাজেশন দিছিল যে ফলের গাছ যে পর্যায়ে থাকবে তার সমপর্যায়ে বা তার থেকে একটু উপরে দিলে পোকামাকড়গুলো ফলের গাছের ওই দিক থেকে আর কি উড়াউড়ি করে, আর একদম নিচে দিলে আর কি কাজ হবে না, এরকম আর কি। আচ্ছা, সাধারণত দেখা যায় সাদামাছি এবং চিপস, বিশেষ করে মাছি পোকার ক্ষেত্রে উপরে দিলে কি হয়, উপরে দেওয়ার থেকে নিচেরটাকে আমি বেশি প্রিফার করি। কারণ হচ্ছে দুইটা লাভ আছে। এক, উপরে দিলে বৃষ্টি রোদে নষ্ট হয়ে যায়, চান্স থাকে বেশি। আর নিচে দিলে এই সমস্যাটা কম থাকে, টিকে বেশি দিন এবং সহজে ভিজে না। এবং পোকাগুলো দেখা যায় যেহেতু পাতার নিচে থাকে, হ্যাঁ, আক্রমণ করে পাতার নিচ দিয়ে সাদামাছির চিপস গুলা। তো সেক্ষেত্রে দেখবেন আপনার হচ্ছে, যেহেতু আমি নিচের দিকে যদি ঝুলাই দেই, সেক্ষেত্রে দেখা যায় যে
লাগে যাবে বেশি। আপনি চাইলে পরীক্ষা দেখতে পারেন, উপরেও দিয়ে দেখেন, নিচে দিয়ে দেখেন। যদি মনে হয় যে না নিচে আক্রমণ বেশি হচ্ছে, তাহলে আপনি নিচে নামাই দিবেন। আর যদি মনে হয় যে না আপনার উপরে আক্রমণ বেশি হচ্ছে, উপরে তুলে দিবেন, সমস্যা নেই। কিন্তু দেখা যায় সাদামাছির থ্রিপস গুলো, যেটা এক ভাই বলেছিলেন যে আমি যদি চারপাশে দিয়ে দেই, সেই জায়গায় একটা গবেষণা ফলাফল এরকম, যেগুলো 3 থেকে 4 ফিট উচ্চতায় এরা বেশি চলাচল করে। তবে হ্যাঁ, বিষয়টা তিনি বলছেন সেটা এইভাবে বলছেন যে আমার গাছ যেহেতু উপরে, পোকাগুলো তো উড়ে উড়ে উপরে দিকে উঠবেই, সে জায়গায় যে আমি উপরে দিয়ে দেই, সেদিক থেকে এটা ভালো হতে পারে। এটা হচ্ছে লজিক বা এটা হচ্ছে বিষয়। হ্যাঁ, তো সাধারণত দেখা যায় যে মাচাগুলো যেহেতু আমরা সবজিগুলোর ক্ষেত্রে একটু নিচের দিকে রাখি, বেশিরভাগ ক্ষেত্রে রাখা হয়। শশার মাথা নিচু করা হয়, যেহেতু লাউ জাতীয় যদি হয় সেক্ষেত্রে মাচাটা বেশি বড় করা হয়। তখন এই ধরনের ঘটনাটা ঘটে। সেক্ষেত্রে মাথার নিচে আপনি ঝুলে দিতে পারেন, মানে খুব বেশি জায়গা দরকার নাই, কারণ পোকা তো উপরে যাবেই। সেজন্য মাথার নিচে দিলেই হয়ে যাবে আশা রাখি। আর তারও যদি মনে হয় যে না আমি এটা দেখবো, যে সেক্ষেত্রে আমি বুদ্ধি দিয়ে দিলাম, আপনারা কিছু উপরে দিলেন, কিছু নিচে দিলেন, নিজেরাই বুঝতে পারবেন যে আসলে কোন জায়গায় বেশি কার্যকরী। আচ্ছা, কারণ 2 জায়গাতেই দেওয়া যাবে, সমস্যা নাই, কিন্তু নিচে দিলে আমি যেটা বললাম যে নষ্ট হবে কম। আচ্ছা, একটা রিলেটেড প্রশ্ন, সেটা হলো আমরা সাধারণত নেট দেওয়ার ক্ষেত্রে নীল রঙের নেটটা বেশি ব্যবহার করা হয়। এখন নীল রঙের থ্রিপস বেশি আক্রমণ করে, সেজন্য আমরা মানে জমির চারপাশে নেট দেওয়ার ক্ষেত্রে সাদা রঙের নেট দিলে বেটার হয় কিনা? আচ্ছা, নেটের সাথে সম্পর্কটা বিষয় কি, যে আপনি আহ নেট দিয়ে তো আসলে হচ্ছে সাদামাছি থ্রিজ যদি যেটা ফেরান, সেটা তো আসলে ফেরানো যায় কিনা সেটা একটা বিষয়। কারণ ওই লেভেলের সূক্ষ্ম ছিদ্র হইতে হবে। এখানে এটা যেটা হচ্ছে, এটার মধ্যে গায়ে কি আছে, আঠা আছে। তো যখন আপনি হচ্ছে ঝুলাই দিচ্ছেন, এটার কাছাকাছি আসতেছে, এসে লেগে যাচ্ছে, সে মারা যাচ্ছে। ভীষণ দিয়ে এরকম। কারণ আপনি নেট দিচ্ছেন, নেট দিয়ে পুরো ঢেকে দিলে এক বিষয়, আপনি উপর খোলা রাখলেন, তাহলে কিন্তু আর উপর দিয়ে চলে যাবে। এই জন্য কালারের বিষয়টা খুব বেশি ফ্যাক্ট নির্ভর হয় না। তবে আপনি যদি কালারে আপনি দিলেন, সেখানে যদি লাগানোর মধ্যে থাকে যে না সে যেমন এখানে এসে লেগে যাচ্ছে, তাহলে ওটা কার্যকরী হবে। সম্ভবত জুলফিকার স্যার এরাদিন পদ্ধতি দেখাইছে, তার ক্লাসে দেখায় যে আপনারা যদি হলুদ কোনো কোটের উপরে মোবিল লাগাই দেন, তাহলে কিন্তু আরো বেশি কার্যকর। খরচ কম, লাভ বেশি। তাহলে দেখবেন এই পোকাগুলো খুব লেগে যাচ্ছে। আর যদি নেট হাউস ব্যবহার করেন, সেক্ষেত্রে পুরো ঢেকে দিবেন। সেক্ষেত্রে সাদাটা যদি প্রিফার করেন, কোনো সমস্যা নাই, কিন্তু ছিদ্রটা হইতে হবে যাতে ওখান থেকে ঢুকতে না পারে, এরকম ছিদ্রযুক্ত ব্যবহার করতে হবে। কারণ ওইটা কালারের কারণে যেটা হয়, হলুদ কালারের ক্ষেত্রে আকৃষ্ট হয় সাদামাছি আর জাপ পোকা। নীলের প্রতি আকৃষ্ট হয় আপনার হচ্ছে কি বলে থিপস পোকা। এখন কথা হচ্ছে যে সাধারণত আপনি জানেন না, আপনি হয়তো থিপসটাকে জন্য দমন করার জন্য আপনি হয়তো ব্যবহার করলেন কি নীল, কিন্তু সাদা মাছি থিপস আসা বললো, তখন কি করবেন? সেজন্য ওইটা কোনো টেনশনের বিষয় না। টেনশনের বিষয় হচ্ছে আমাদের হলুদ কার্ড ব্যবহার করবেন না নীল ব্যবহার করবেন। সেজন্য আমরা বলি হলুদটা বেশি ব্যবহার করতে, কারণ সাদা মাছি আর জাপ পোকার আক্রমণ জমিতে বেশি হয়, এই জন্য এটা দিতে বলি। আর যেহেতু আমাদের থিপস আক্রমণ করতে পারে, এই জন্য আমরা বলি যে 1 বিঘা জমিতে যদি আপনি 12টা দেন, 8টা হলুদ দিবেন, 4টা নীল কার্ড দিবেন, তাহলে দেখবেন ব্যালেন্স হয়ে যাবে, 2 প্রকার জন্য কাজ করবে। আর একটা জিনিস হয়তো এখানে অনেকে বলতে পারে যে কার্ড দিলে কি সব পোকা মরে যাবে? না, সব পোকা মারা যাবে না। এটা 2টা লাভ। একটা হচ্ছে আপনি পোকা দেখে বুঝতে পারবেন, কার্ড দেখে বুঝতে পারবেন কোন কোন ধরনের পোকা লাগতেছে। যদি আপনি যেহেতু আপনার পোকা আমি চেনাইলাম, ওটা ধারণা দিলাম, পোকা যদি চিনতে পারেন, সাদা মাছি দেখতে পারবেন বা জাপ পোকা দেখতে পারবেন, তখন কিন্তু বুঝতে পারবেন যে আমার জমিতে সাদা মাছি আক্রমণ বেশি হচ্ছে বা টিস আক্রমণ বেশি হচ্ছে। তখন ওই অনুযায়ী আপনি কীটনাশক দিতে পারবেন। এটা একটা ভালো দিক। কিন্তু এর একটা জিনিস দিক হচ্ছে, আপনার যে এখানে ধরেন 10% পোকা মারা যায়, পোকা তো মারা গেল, ঠিক না? এই জন্য এটা একটা ব্যবস্থাপনা, যেখানে কীটনাশক স্প্রে ছাড়া আমি অন্তত 10% পোকা মেরে ফেলতে পারতেছি, এবং এটা ধারণা পাচ্ছি আমার জমিতে কোন পোকার আক্রমণটা বেশি। এই জন্য এটা আমি ব্যবহার করতে বলি, এবং ব্যবহার করার জন্য বলা হচ্ছে যে আমরা যাতে এটাতে আরো বেশি আগ্রহী হই। আমাদের মোটামুটি সবজি বিষয় নিয়ে এবং ভুট্টা নিয়ে যতটুকু পোকা চেনানো যায় আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। এইবার ধান নিয়ে পোকা নিয়ে যদিও আলাদা সেশন আছে, তারপরে আমি কিছু চেনানোর জন্য রাখছি, যাতে আপনাদের একটা ধারণা তৈরি হয়। আচ্ছা, এটা আপনারা অনেকেই চিনেন, যে 2টা ছবি দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে ধানের শীষ সাদা হয়ে গেছে। আচ্ছা, আরেকটা কি দেখেন, ছবিটা আমি যদি একটু বুঝতে অসুবিধা হইতে পারে, একটা দেখেন ধানের পাশের একটা পাশ কাটি বলি অনেকে আমরা, কি হয়ে গেছে, হলুদ হয়ে গেছে, মরে যাচ্ছে। হ্যাঁ, তো এখানে 2 ধরনের মাজরা পোকা আক্রমণ করে, 2 সময়, 2 ধরনের 2 সময়ে। একটাকে আমরা বলি
যে যখন সে কুশ ছাড়তেছে ওই সময় আক্রমণ করে, আরেকটা হচ্ছে যখন আমাদের হচ্ছে শীষ বের হয় ওই শীষটাকে সে কেটে ফেলে। এই জন্য ইংরেজিতে এটার নাম আছে, এটাকে বলা হয় হোয়াইট হেড। হ্যাঁ, আরটা হচ্ছে ডেড হার্ট। হ্যাঁ, যে যখন আমার পাশ কেটে, যেটাকে আমরা বলতেছি যে আমাদের যেটা কুশি দিচ্ছে এটাকে কেটে ফেলতেছে আর এটাকে কেটে ফেলতেছে। যা চিনে রাখেন, এটা নিয়ে আপনাদের আলাদা একটা ক্লাস রাখা হয়েছে এই কারণে, যেহেতু ধান আমাদের গুরুত্বপূর্ণ ফসল। এই জন্য রোগ নিয়ে আলোচনা ক্লাস হয়েছে, ধানের বিষয় নিয়ে আরো বিস্তারিত আলোচনা হবে। জাস্ট আমি ধারণা দিচ্ছি যে আপনারা যাতে বুঝতে পারেন, যারা নতুন, যে আসলে এটা কোন প্রকার কারণে হচ্ছে। দুইটা লক্ষণ আমরা দেখে বুঝতে পারবো এটা হচ্ছে মাজরা পোকার আক্রমণ। আরেকটা জিনিস বুঝতে পারবেন যে আপনি যদি এই যে মরা যাচ্ছে এটাকে টান দেন তাহলে এটা সুন্দর করে উঠে আসবে, তোলার পর দেখবেন ওইখানে কেটে দিছে। এটা দেখে বোঝা যায় যে মাজরা পোকার আক্রমণ। এই মাজরা পোকাটা আপনাদের দেখাই, এই যে খেয়াল করেন, এটা হচ্ছে মাজরা পোকা। এই যে দেখতে পাচ্ছেন, এই মাজরা পোকা কিন্তু এটা ক্ষতি করে না, এটা হচ্ছে মা পোকা, মদ বলে এটাকে। এটা থেকে যে লার্ভা হয়, এই যে লার্ভা দেখেন, যে শীষে যে গোড়ার ভিতরে দেখেন পোকাটা বেরিয়ে আছে। এটা কি করে সুন্দর করে শীষটাকে কেটে দেয় এবং আমাদের ছোট অবস্থায় ওই শীষটা মারা, যে কুশি সেটা মরে যায়। আর ধানের অবস্থায় কি হয়, সাদা হয়ে যায়, কারণ সে তো কেটে দিছে, উপরে তো খাবার নিতে পারতেছে না। তখন কি হয়ে যায়, তখন শীষটা মারা যায় এবং পরবর্তী ধান চিটা হয়ে যায় বা সাদা হয়ে যায়। এর কারণ কিন্তু এটা। আচ্ছা, তাহলে আপনারা দেখছেন যে আমাদের প্রথমটা হচ্ছে মদ পোকা, এটা থেকে লার্ভা হয়। এই যে দেখেন লার্ভা ছবি রাখছি আমি, দেখাইছি এখানে। এই লার্ভাটাই আমাদের কি করে, সুন্দর করে ভিতরে বসে বসে সুন্দর করে খায়। আচ্ছা, মাজরা পোকা, আমি একটা ভিডিও রাখছি এখানে, খেয়াল করেন। এই দেখেন হাতের মধ্যে হাঁটতেছে। হ্যাঁ, এই যে গোড়ার মধ্যে দেখেন, আবার যদি খেয়াল করেন, এই যে কেটে ফেলছে, একদম কালো হয়ে গেছে। এই যে পোকা দেখেন হাঁটতেছে, আরেকবার প্লে করি। এই যে পোকা হাঁটতেছে। এই মাজরা পোকার সমস্যা এখন সবার জমিতে, বেশিরভাগ জমিতে দেখা যাচ্ছে। আচ্ছা, এবার আমরা দেখি পরের আরেকটা পোকা, মাজরা পোকার পর যেটা এখন আরেকটা সমস্যা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে পাতা মরানো পোকা। পাতা মরানো পোকা কি করে, পাতাটাকে মোড়ায় ফেলে, তাই না? এই যে দেখেন ছবিতে খেয়াল করেন, একটু আপনি বড় করে দেখতে পারেন। পাতাটা কি করছে, মনে করতেছে কেউ দুই দিকে টাইনা নিয়ে আসছে। আসলে এটা পোকা টাইনা টাইনা নিয়ে আসছে, ওটা সরু হয়ে গেছে, চিকন হয়ে গেছে। এবং এটা ভিতরে বসে বসে কি করে, এটা পাতার সবুজ অংশ খেয়ে ফেলে। এবং এখানে ছবি দেখেন, এই পাতার সবুজ অংশ খেয়ে ফেলছে। এই যে খেয়াল করেন, মাঝখানের যে গাছটা সাদা সাদা হয়ে গেছে। আর এখানে দেখেন এই যে আবার যেখানে খায় ওইখানে মলত্যাগ করে। এই ছবিটা খেয়াল করেন নিচের পাতা সবুজ অংশ খেয়ে ফেলছে তো ফেলছেই, আবার এখানে মলত্যাগ করে রাখছে। এটা হচ্ছে ধানের পাতা মোড়ানো পোকা। এর আগে আমরা জানলাম মাজরা পোকা, একটা পাতা মোড়ানো পোকা, আরটা আছে ধানের গান্ধী পোকা। আপনারা দেখলেই বুঝবেন যে এই পোকাটা, এই যে দেখেন, এটা হচ্ছে ধানের গান্ধী পোকা। এরা কি করে, ওই যে ধানের যখন হয় এখান থেকে রস খায়। হ্যাঁ, তখন এই ধানটা চিটা হয়ে যায়। আচ্ছা, আরেকটা পোকা মারাত্মক পোকা আছে, সেটা হচ্ছে কি কারণ পোকা বলি আমরা। খেয়াল করেন আপনারা, যা যে দেখবেন অনেকের জমিতে দেখা যাচ্ছে আস্তে আস্তে এই সময় দেখা যাবে যে গোড়ার দিকে এরকম ছোট ছোট পোকা দেখা যায়। এটা বোঝা যায় না অনেকটা, কিন্তু এখানে কিন্তু যদি আমরা বড় করে দেখাই, এটা হচ্ছে আমাদের, এই যে খেয়াল করেন, এই যে গোড়ায় এরকম পোকা দেখা যাবে। এটা হচ্ছে কি আপনার ধানের কারণ পোকা। এবং এই পোকা এতটাই মারাত্মক, পুরো জমি শেষ করে ফেলতে পারে। দেখবেন পুরো জমি হলুদ হয়ে গেছে এবং আস্তে আস্তে মারা যাচ্ছে। এতটাই মারাত্মক এই কারণ পোকা। তো এই জন্য আমাদের কি করতে হবে, দেখা দেওয়া মাত্র খুব দ্রুত ব্যবস্থা নিতে হবে। সো আপনাদের এই জিনিসগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা হবে। আমি আপনাদের একটা ধারণা দিলাম যে এই পোকাগুলো আমাদের ক্ষতি করে। তাহলে ধানের পোকা নিয়ে আলোচনা শেষ। এবার আপনাদেরকে দেখাই সাদা মাছিটা আমি রাখছি। এটা হচ্ছে আমাদের কি মাছি পোকা। এই পিছনে দেখেন চিকন ছিদ্র আছে, দেখেন সুইয়ের মতো। ভাই জাপ পোকার ব্যবস্থাপনাটা বললেন না যে? আচ্ছা, ব্যবস্থাটা আমি বলতেছি। আচ্ছা, এটা হচ্ছে কি পিছন দিয়ে ডিম পাড়ে এবং এটা দিয়ে হুল ফুটায়, তখন পর বের হয়। সাদা মাছির কথা বলছিলাম, জাপ পোকা দেখাইছি, সাদা মাছির দেখাই নাই। এই সাদা থ্রিপস তো খুবই ছোট, বোঝা যায় না এটা, এই জন্য থ্রিপস আনতে পারি নাই। সাদা মাছি দেখবেন পাতার নিচে এরকম ছোট ছোট সাদা মাছি দেখা যাবে, এটা হচ্ছে সাদা মাছি। আর এটা হচ্ছে বিটল পোকা, যেমন এরা কেটে ফেলে একদম। আচ্ছা, ভাই বলতেছিলেন যে জাপ পোকার জন্য আমরা কি ব্যবস্থা নিতে পারি। হ্যাঁ, জাপ পোকার জন্য হচ্ছে আমরা যদি সাধারণভাবে ইমিডাক্লোপিড দেই তাহলে কিন্তু মোটামুটি হয়ে যায়।
জাপ পোকা দমন হয়ে যায়। অথবা থায়োমেথক্সাম আছে, এটাও জাপ পোকার জন্য ভালো কাজ করে। দুইটার যে কোনোটা আপনি যদি দেন তাহলে আপনার জাপ পোকা দমন হয়ে যাবে। তাহলে আজকের আমার পোকা নিয়ে যে প্রধান প্রধান যে ফসলের পোকাগুলো ছিল সেগুলো আপনাদের ধারণা দিলাম। কারণ আরো পোকা আছে, সব দিলে মাথা মনে থাকবে না। মোটামুটি যদি এই পোকাগুলো আপনাদের ক্লাসে আগে দেখানো হয়েছে, আমি ধরে ধরে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম, যাতে আপনারা এখন যখন কোনো সমস্যা সমাধান করতে যাবেন বা কোনো ফসলের জমিতে যাবেন, তখন যাতে আগে একটু খেয়াল করে বুঝতে পারেন কোন ধরনের পোকা, তার পরবর্তীতে ওই অনুযায়ী ব্যবস্থা নিতে পারেন। এবার আপনাদের কাছে আসি, আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? হাত তোলেন, আমরা একে একে প্রশ্ন নেব। আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, হাত তুলেছেন সুমন মন্ডল। জি সুমন ভাই বলেন। ধানের যে শোষক পোকাগুলো আছে এগুলা কি আসলে ধানের কোনো ক্ষতি করে কিনা, যেগুলো আমরা গাছের মধ্যে দেখতে পাই? ধানের ক্ষতি করে 3 ধরনের পোকা, 4টা পোকার নাম বলছি, এগুলো হচ্ছে ধানের প্রধান পোকা। হ্যাঁ, এই পোকা দমন করতে পারলে বাকি পোকার জন্য কীটনাশক দরকার হয় না খুব বেশি। বুঝতে পেরেছেন? ধন্যবাদ স্যার। এগুলো পোকা আমি ব্যবস্থা রাখি না এই জন্য, কারণ এটা নিয়ে একটা ক্লাস আলাদা আছে। হ্যাঁ, তো 2 জন 2 রকম বললে ঝামেলা, সেজন্য আমি এটা রাখি নাই। আপনাদের চেনাইলাম, পরবর্তী ক্লাসে ব্যবস্থাপনা সহ সুন্দর করে বলে দেবে। আচ্ছা আচ্ছা ভাই, জি, ধন্যবাদ। আচ্ছা স্যার থ্যাংক ইউ মেডিকেল ভাই। এর পরবর্তীতে হাত তুলেছেন রাকিব ভাই। অন্য কারো প্রশ্ন থাকলে আপনারা হাত তোলেন, আমরা একে একে সবার প্রশ্ন শুনবো। হ্যাঁ, রাকিব ভাই ভাই আপনি করতে পারেন। লাইকোম্যাক্সটা জি যেটা হচ্ছে আপনার লাইকোম্যাক্স জি জি ফলের মাছি পোকা পিউপা ধ্বংস করার জন্য যেটা, জি জি এটা কি আপনার ওই ট্রাইকোডার্মা সমৃদ্ধ না কোনো উপকারী এখানে জীবাণু? ট্রাইকোডার্মা না, এখানে অনটাস ভিউয়ারিয়া আছে। এখানে আরো কিছু জীবাণু আছে, এটা এক ধরনের অটোফ্যাগাস বলা হয়, ছত্রাক, উপকারী জীবাণু, যেটা এটার জন্য দেখা গেছে যে এটার জন্য কাজ করে। যেহেতু বাংলাদেশে এটা অন্য কিছু আমি পাই নাই, এটাই দেখেছি যে মাছি পোকার জন্য এটা কাজ করে, সেজন্য এটা সাজেস্ট করা। এটা কি আপনাদের রাসেল আইপিএম বা ব্রাক যেটা হ্যাঁ বাজারজাত করে? জি 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 ওইটাই আর কি। এটা একটু মানে পরিমাণটা বিঘা প্রতি বা একর প্রতি? হচ্ছে আপনি যখন স্প্রে করবেন প্রতি লিটারে 2 গ্রাম, 2 গ্রাম এটা করে কি? আপনার 2 গ্রাম প্রতি লিটার পানিতে 2 গ্রাম করে দিবেন। আচ্ছা, ধন্যবাদ। এটা চারা হওয়ার পর গাছের গোড়া চারিদিকে দিলে ভালো হয়, এই কারণে যে পুরো জমিতে দেওয়া তো সম্ভব না। তো সেই ক্ষেত্রে আপনারা যদি হচ্ছে গাছের গোড়া কয় 2 দিন হাত দিয়ে গোড়ায় একবার স্প্রে করে দেন, তাহলে এই মাছি পোকাগুলো সাধারণত এই জায়গায় বেশি থাকে ডিম পারে, সেজন্য এই জায়গায় দেওয়াটা ভালো। আর শুরুতে যদি মাটি শোধন করে নিতে পারেন একবারে, মাটি শোধন ক্লাস তো আপনাদের বলার কথা, সম্ভবত সুযোগ হয়েছে কিনা, আমাদের একটা ব্যবস্থাপনা আছে। পিজি ডার্মাটা ভালো শোধনের জন্য কাজ করে। এছাড়া আমাদের একটা সয়েল বুস্টার প্যাকেজও আছে, আমরা একটা প্যাকেজ সিস্টেম করছি কার্যকরী করার জন্য। এটা দিয়েও মাটি শোধনের জন্য কার্যকরী করা যায়। আর মাটি শোধন মানেই জীবাণুমুক্ত করা। আর মাটি মোটামুটি যদি শোধন হয়ে যায়, তখন কিন্তু আপনার অনেক পরিমাণে রোগ জীবাণু পোকার আক্রমণ অনেক কমে যায়। আচ্ছা, আর প্রশ্ন নেই, অনেকে প্রশ্ন হাত তুলে আছেন। মেহেদী ভাই হাত তুলেছেন, মেহেদী ভাই প্রশ্ন শুনতে চাচ্ছি। স্যার আমাদের এখন যে এই যে মিলিবাগ, আমার দুইটা প্রশ্ন। একটা হচ্ছে মিলিবাগ সম্পর্কে, মিলিবাগের ব্যবস্থাপনাটা একটু আবার একটু বলবেন। আর দ্বিতীয়ত হচ্ছে এখন যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির পরে কি আমরা ট্রাইকোডার্মা দিলে কি কোনো উপকার পাওয়া যাবে কিনা গাছের গোড়ায়, আচ্ছা এরকম আচ্ছা, শশা? প্রথমত বিষয় হচ্ছে যে মিলিবাগে যেটা বলছি, বায়োক্লিন আর ফাইটোক্লিন, এই দুইটা এটার জন্য একটু ভালো কাজ করে। হ্যাঁ, তো আপনারা দুইটা যে কোনোটা আপনারা দিতে পারেন। আচ্ছা, এটা গেল। আর দ্বিতীয়ত হচ্ছে যে এখন যে বৃষ্টি হচ্ছে, টাইফয়েডের মতো উপকারী জীবাণু, এটা হচ্ছে আগে দিলে ভালো হয়। হ্যাঁ, তো আপনার যেহেতু বৃষ্টি হচ্ছে, এই জায়গায় আক্রমণ দ্রুত করবে, তো সেই জন্য আপনার হচ্ছে রাসায়নিক দেওয়াটাই বেটার। সেই ক্ষেত্রে আপনারা কার্বনডাজিম অথবা এমিস্টার টপ সিস্টেমিক দিতে হবে। সেই ক্ষেত্রে কার্বনডাই অথবা এমিস্টার টপ যে কোনো একটা আপনারা হচ্ছে দিয়ে দিবেন বৃষ্টি থেমে গেলেই, যাতে আপনার গাছে কোনো ধরনের ছত্রাক আক্রমণ করতে না পারে। আচ্ছা, এরপরে হাত তুলেছেন হচ্ছে ইমরান ভাই। ইমরান ভাই বলতে পারেন। জি স্যার, আমার প্রশ্নটা হচ্ছে, আজকে আমরা স্লাইডের একদম শুরুতে দেখেছি যে রোগ, পোকামাকড়, পুষ্টির অভাব, এগুলো আর কি। তো
পোকামাকড় রোগ নিয়ে তো বিস্তারিত আলোচনা হয়েছে, তবে পুষ্টির অভাবজনিত যে লক্ষণগুলো এগুলা একটা ক্লাসও আসলে ভালো করে আলোচনা হয় নাই। তো এই না, এটা বিষয়টা যদি শেখানো হয় না, এই ক্লাসে শেখানো হয় না। এটা আমাদের প্ল্যান প্রোটেকশন হচ্ছে পোকা এবং রোগ থাকে মূলত, এই কারণে এই পার্টটা আসলে রাখা হয় নাই। আসলে আমরা স্যার একটু ধরতে কষ্ট হয় তো, এই কারণে যদি কোনোভাবে একটা অন্তত ছোট পরিসরে যদি কিছু না, এই ব্যাখ্যা দেওয়া পার্টটা যেত। আসলে এটার মধ্যে নাই, হ্যাঁ, যে কারণে এটার মধ্যে রাখাই হয় না, সিলেবাসে রাখা হয় না। এটা আমাদের অন্য কোনো যখন ফসলভিত্তিক শিখাই তখন আমরা এটা আলোচনা করি। মানে যেহেতু সময় একটা লিমিটেশন থাকে, যে কারণে দেখলেন যে অলরেডি 1 ঘন্টার উপরে হয়ে গেছে, হ্যাঁ, যে কারণে এটা পার্টটা রাখা হয় নাই। আমরা চেষ্টা করবো পরবর্তীতে যদি কোনো ব্যাচ হয় সেখানে আমরা এটা রাখার চেষ্টা করব। জি স্যার, আরেকটা বিষয় স্যার, ওই যে আগাছা নাশকের ব্যাপারে আসলে একটা ক্লাস নিলে ভালো হইতো। আমরা তো আগাছা নাশক ব্যবহার করি কিন্তু ভালো করে ব্যবহারটা বুঝি না আর কি স্যার। হ্যাঁ, হ্যাঁ, আলোচনাটা মনে হয় আপনাদের এবার সিলেবাসে রাখা হয় নাই ভাইয়া, থাকলে হয়তো আমি জি চেষ্টা স্যার। করতাম। হ্যাঁ, কারণ আসলে জি স্যার। 10-11টা ক্লাস থাকে, তো 12টা ক্লাস মোট। আসলে শেখা তো শেষ নাই আমাদের ক্লাসে, যে জিনিসটা দেখবেন, আলামিন ভাই হাত তুলে আসলে আমি একটু বলবো, আলামিন ভাইকে 3টা ব্যাচে যুক্ত হয়েছে। ভাইকে বলি ভাই তো ক্লাস না, আরো শিখতে চাই। আসলে আমাদের অনলাইনে আসার আগে অনেকে মনে করে অনলাইনে কি শেখা যায়, কিন্তু আমি যেটা দেখি আমাদের ক্লাসে যুক্ত হওয়ার পর কেউ ছাড়তেই চায় না। আমরাই বলি ভাই ক্লাস করার দরকার নাই। আসলে কৃষি স্যার আমারও তো দ্বিতীয় ব্যাচ স্যার, আমি দ্বিতীয়টা করতেছি এখন। আচ্ছা, তাহলে কৃষি জায়গাটা মজা, অনেক একটা মজার বিষয় এখানে। আপনি যতই দেখবেন যতই শিখবেন ভালো লাগবে। হ্যাঁ, এই জন্য আমরা কিন্তু ধরে ধরে শেখানোর চেষ্টা করি। যে আপনারা একবারে সব বলে দিলে আমি আরো নাম রাখতে পারতাম, কিন্তু আমি জানি 1 ঘন্টা মনোযোগ মনে ধরে রাখা কঠিন। কিন্তু 1 ঘন্টার মধ্যে যদি আমি 200 নাম বলে দেই, কিছুই মনে থাকবে না, তো ওই ক্লাস করে তো লাভ নাই। আমি আপনাকে যদি 20টা নাম বলি, 20টা নাম যদি অন্তত বুঝতে পারেন, তাহলে এটা কাজে মাথায় মাঠে কাজে লাগবে। এই জন্যই আসলে মানে যতটুকু শিখলে আপনাদের কাজে লাগবে ওই রকম একটা ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, আমার যদি প্রশ্ন নেই, হ্যাঁ, আর যদি কোনো প্রশ্ন থাকে আজকে ক্লাসের উপর একটু বললে ভালো হয়, না হলে অন্যদের সুযোগ দেই, অনেকে হাত তুলে আছে। আচ্ছা, আলামিন ভাই হাত তুলেছে, আলামিন ভাই থেকে প্রশ্ন নেই। জি ভাইয়া, আপনার যে আমি মানে যতটুকু জানতে পারি যে আপনার যে মিলিবাগ থাকলে আপনার গাছে পিঁপড়া যায়, কিন্তু অন্যান্য পোকাগুলা থাকলে আপনার যে পিঁপড়াটা কম মানে যায়, কিন্তু মিলিবাগের ক্ষেত্রে এটা বেশি মানে যায়, একটু ক্ষতি হানি করে। দিলে করে। হ্যাঁ, জি জি হ্যাঁ, এখন দেখা যায় কি যে মিলিবাগটা যদি তাড়াইয়া দেয় তাহলে তো আমাদের পিঁপড়াটা অন্যান্য পোকের ডিম গুলা মানে খেয়ে ফেলতে পারতেছে। জি তাহলে জি এই ক্ষেত্রে কি কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া যেতে পারে, যে মিলিবাগ থাকলো না কিন্তু পিঁপড়া থাকলো গাছে? পিঁপড়া তো মনে না, করেন অন্যান্য পিঁপড়া সব কেন পোকার জন্য। থাকবে? আপনার পিঁপড়া তো আর মরবে না। আপনি যে এই যে দিচ্ছেন, বায়োক্লিন দিচ্ছেন বা ফাইটোক্লিন দিবে, তো পিঁপড়া তো মরবে না, পিঁপড়া অটোমেটিক সরে যাবে। শুধুমাত্র মিলিবাগটা নষ্ট হয়ে যাবে, সেজন্য একটা ব্যবস্থা আছে, আমি একটু বুদ্ধি শিখাই দেই। যারা ফলের গাছ, বিশেষ করে আম, পেয়ারা, আর আপনার কাঁঠাল, এদের ক্ষেত্রে একটা ব্যবস্থাপনা আমাদের যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এখানে একটা গবেষণা করছে। তারা কি করছে, তারা ওই ফল ধরার আগে মানে ওই সময় আছে, বিশেষ করে এই মিলিবাগটা আক্রমণ বিশেষ করে করে বেশি দেখা যায় ডিসেম্বরের পর থেকে। আমরা কি করছে, আগে গোড়ার দিকে একটা কাগজ দিয়ে পেঁচাই দিছি। হ্যাঁ, তো আপনারা একটা কাজ করতে পারেন, যে আপনারা যে কাগজ দিয়ে পেঁচাই দেন, এই মিলিবাগ কি করে কাগজ পিছলা পার হইয়া উপরে যাইতে পারে না সহজে। এটা একটা ব্যবস্থাপনা আছে। অনেকে টিন পেঁচাই দেয়, টিন দিলেও, টিন দিয়ে যদি লাগাই দেওয়া যায় তাহলে টিন উপর দিয়ে যায় পিছলা বেড়ে যাবো। এটা একটা মানে এটা হচ্ছে শর্ট একটা বিকল্প পদ্ধতি আর কি। হ্যাঁ, তাতে তো আপনারা যদি এরকম পলি বেছাই দেন গাছের গোড়ায় 1 হাত উপর দিয়ে, উপরে ধরেন একটু মোটা করে বেছাই দিলেন, তাহলে উপরে উঠতে পারলো না, আপনার গাছের রস চুষে খাইতে পারবে না। এটা হচ্ছে কীটনাশক ছাড়া পদ্ধতি, মোটামুটি কার্যকর। আর তারপরে যদি হয়ে যায়, তার পরবর্তীতে আপনারা আমি তো বলেই দিছি কি দিবেন, সেটা আপনারা স্প্রে করে দিবেন। আচ্ছা, এরপর হাত তুলেছেন বাঙালি এগ্রো নাম লেখা আসলে। হ্যাঁ জি ভাই, আপনার নামটা বলে যদি একটু প্রশ্ন করেন। বাঙালি এগ্রো, চার কারোর প্রশ্ন আছে কি? প্রশ্ন তো আমি শুনতে পাচ্ছি না। আচ্ছা, আজকের ক্লাসে সবাই কি অন্য কারো নিয়ে নেন। আচ্ছা আচ্ছা, আজকের ক্লাসে কি প্রকার ক্লাসে সবাই বুঝতে পারছেন তো সঠিকভাবে, নাকি যারা নতুন? জি স্যার, বুঝতে পারছি। যদি একটা ক্লাসে সবাইকে ক্লাসে শিখাই ফেলতে, হ্যাঁ, তো আজকে যদি ক্লাসে কেউ শিখে না পরে থাকেন, তাহলে আমার আগে বলেন, আমি ইনশাল্লাহ আবার শিখাই দিব। হ্যাঁ,
আর আমার কথা, যাতে ক্লাসের সবার সবকিছু ক্লিয়ার হয়ে যায়, এই জন্য ছবিগুলো রাখি বেশি, লেখা রাখি কম, যাতে একদম দেখে দেখে আপনারা এগুলো চিনতে পারেন, মাঠে যখন যাবেন যাতে বুঝতে পারেন সহজেই যে কোন প্রকার আক্রমণ করছে। স্যার ছবির সাথে লেখাটাও মানে জরুরি লাগতো। না, আমরা কিছু কিছু লেখা রাখি যেগুলো হচ্ছে আপনাদের জন্য জরুরি হয়। আর যেহেতু এটা শুধু চেনানো হয়, আর আলাদা তো ক্লাস হয়ে গেছে, যেহেতু মরিচের ক্লাস, সবজির ক্লাস হয়ে গেছে, সেখানে বিস্তারিত আলোচনা করছে। তারপরেও যে ব্যবস্থাপনাগুলো থাকা দরকার সেগুলো কিন্তু আমি রাখছি, যেটা মানে এখানে মরিচের ফল ছিদ্রকারী পোকার ক্ষেত্রে রাখছি, ফলের ক্ষেত্রে রাখছি, হ্যাঁ, মাছি পোকার ক্ষেত্রে রাখছি, যতগুলো রাখা যায় আর কি রাখছি। তারপরে প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করবেন, আমি বলে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে আজকের ক্লাসে সবার আর কোনো প্রশ্ন নাই মনে হয়, তাই না? আমার ওই একটা বাহিরের কোশ্চেন ছিল, ওই ইউনিয়নের সারের ডিলারের বিষয়টা একটু যদি 2 মিনিটে বলতেন। পার্সোনালি ফোন দিয়েন, আমি এখানে আলোচনা করলে ভালো হয়, হ্যাঁ, যেহেতু সারের বিষয়টা আলাদা আলোচনা মানে একটু বাংলাদেশে আলোড়ন তৈরি হচ্ছে, মানে আবার এখানে অনেকেই আছেন, এক কথা বলে ফেললে আবার একটু ঝামেলা থাকতে পারে। আপনি আমাকে পার্সোনালি ফোন দেন, আমি আলোচনা করবো। ঠিক আছে, ধন্যবাদ স্যার। স্যার আমাদের কি আর আর কয়টা ক্লাস হবে স্যার? আপনাদের 8তম ক্লাস, আপনাদের আরো 12টা ক্লাস হওয়ার কথা। হ্যাঁ, আমরা চেষ্টা করব যে আরো 4টা ক্লাস হইতে হবে আপনাদের ইনশাল্লাহ। মনে হয় ভাইয়া কারো কোনো প্রশ্ন নাই, তাহলে কি আমরা শেষ করতে পারি? হ্যাঁ, আমরা মনে হয় তাহলে শেষ করতে পারি। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আচ্ছা, আর যারা হোস্ট আছেন তারা আপনারা কথা শেষ করে দিতে পারেন। ভাইকে অসংখ্য ধন্যবাদ খুবই শিক্ষণীয় এবং আকর্ষণীয় একটি সেশন উপহার দেওয়ার জন্য। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ মনোযোগ দিয়ে সেশনটি উপভোগ করার জন্য। আশা করি আপনারা সকলেই শিখতে পেরেছেন।